তখন ওই ছেলেটা বলছে শ্মশানে যাব, শ্মশানে গিয়ে লাশের মাংস খাবো। একটা এমন হাসি মানুষের, মানে উনি আমাকে যেটা ডেসক্রাইব করেছে ওটা মানুষের মতো শোনাচ্ছে না, এটা অন্য কোনো কিছুর মতো শোনাচ্ছে, কিন্তু পুরোপুরি ওটা মানুষের মতো না। তারপরে বলছে যে আমি একটা শ্যাডোই ফিগার দেখেছি, সেটার ও আমাকে ফটো পাঠিয়েছিল, সেটার ও আমাকে ভিডিও পাঠিয়েছিল, ঠিক আছে। ঢুকে যেখানে জুতো খুলেছি ওখান থেকে শুরু করে সবে একটা পা রেখেছি, এত বাজে একটা গন্ধ পেলাম, যেটা আমাদের নর্মাল বাড়িতে পাওয়া যায় না। আমরা যেহেতু এই কাজগুলো করি আমরা গন্ধগুলো বুঝি। কালপুরুষের ব্যাপার হচ্ছে, কালপুরুষ কোনো বাড়িতে যদি কোনো মহিলা থাকে, একা মহিলা থাকে, কোনো বিবাহিত হোক অবিবাহিত হোক, তারা সবসময় চেষ্টা করে যদি ওখানে কালপুরুষ চলে আসে সে ওই বাড়িতে কাউকে থাকতে দেবে। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডস এ হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ বিভিন্ন জায়গায় হরর স্টোরি বলেছে। আজকে ফাইনালি তুমি ইউটিএসের আরেকটি চ্যানেল যেটা হরর মাইন্ডস, সেই চ্যানেলে। কেমন আছো? খুব ভালো আছি। আপনাদের বলি, যেটা আমি সবসময় বলি, যে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যেটি আপনি এখানে এসে শোনাতে চান, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনি পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব আপনাদের। চলুন আজকে অনিরুদ্ধর ঘটনায় এবার আসা যাক। কী ঘটনা এনেছো আজকে? গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797 এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। ঘটনা অনেক কিছু আছে, কিন্তু মানে রিসেন্ট অনেক কটা পডকাস্ট আমি গেছি, যেমন তুমি বললে আমাকে। তো আমি সবসময় এটাই চেষ্টা করি যে যেই জিনিসগুলো বা ইনসিডেন্টগুলো আমি ফেস করি নিজে বা আমার কেসের থ্রু আমি সলভ করি, বা সলভ করতে অনেক সময় পারি না, তো সেইগুলোই আমি পডকাস্টে গিয়ে বলার চেষ্টা করি। আমি কোনো মেকি কিছু বলার চেষ্টা করি না সব সময়। তো রিসেন্ট আমার কাছে সেরকম কোনো কেসও ছিল না, ঘটনাও ছিল না, আমার বাড়িতে ছোটো ছোটো কিছু ছিল। কিন্তু একদিন তোমার হবে 1-2 মাস আগে আমার কাছে একটা কেস আসে। সেটা প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটা আমার কাছে কেস হিসেবে আসবে। একজন সকালবেলা ভোর 5:30 পৌনে 6টা নাগাদ প্রথম কল করা শুরু করে আমাকে, একজন মহিলা কল করা শুরু করে। এবার আমি সাধারণত কারোর কল তুলি না যতক্ষণ না আমি ঘুম থেকে উঠবো, সকাল 10টা 10:30 এরম ধরো আমি উঠি, তো আমি কিন্তু কল কারোর ধরি না, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট থাকে না, রিং হয়। তো আমি দেখছি আমার ফোনটা বেজেই যাচ্ছে। তো আমি ভাবছি যে আমার ওয়াইফ কল করছে কিনা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ফোনটা দেখি একটা আননোন নাম্বার, কিন্তু অনেকবার কল করেছে। তো আমি তাকে রিং ব্যাক করি যে দেখি কি, কারণ এরকম অনেকবার হয়েছে আমার ক্লায়েন্টরা আমাকে ফোন করেছে, তখনই কনসালটেশন দিতে হবে, যেহেতু আমি নিউমোলজি বাস্তু এগুলো করি। তো আমি বললাম ঠিক আছে করি, দেখি, প্রবলেমও হতে পারে, কোনো রিলেটিভও হতে পারে। তো আমি কল করার সময় মানে যখন সে ফোনটা তোলে, ফার্স্টেই সে আমাকে বলে অনিরুদ্ধ, মানে গলার ভয়েসটা, একটা মানুষের গলার ভয়েস, নর্মাল ভয়েস আর অ্যাবনর্মাল ভয়েসের মধ্যে তফাৎ আছে, মানে ভারী একটা গলা। অনিরুদ্ধ, বললাম হ্যাঁ কে বলছেন বলুন। তো উনি আমাকে বললো আমি তোমার থেকে কনসালটেশন চাই, আমার খুব প্রবলেম হচ্ছে, জাস্ট এই কথাটাই বলেছিল। আমি বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি 10:30টার পরে কল করবেন আমাকে, ঠিক আছে, এখন তো হবে না। তো উনি বললেন ঠিক আছে, বলে রেখে দিল, আর কিছু বললো না। তো 10:30টার পরে সঙ্গে 10:30 বেজেছে, ঠিক আছে, খুব জোর হয়তো 10:30 বেজেছে, 1-2 মিনিট এগিয়েছে, আমাকে কল করেছে, মানে উনি হয়তো বসেই ছিলেন যে কল করবে। কল করে আমাকে ফার্স্টেই বললো যে আমি এবার বলতে পারি, মানে এরকম না যে আমি কনসালটেশন দেবো, ফিজ এই ওই কোনো কথা না, উনি আমাকে কথাটা বলবেন, নিজের কথাটা উনি আমাকে বলবেন।
আমি মানে সেরকম কিছু বললাম না। তো আমি বললাম ঠিক আছে বলুন। তো উনি আমাকে একটা কথা বলছে ফার্স্টেই, যে আমার একটা ছেলের সাথে ফেসবুক থ্রু বা ওই তোমাদের যেই ডেটিং অ্যাপগুলো হয়, ঠিক আছে, ডেটিং অ্যাপগুলো থ্রু কোনো একটা অ্যাপ বলেছিল, এই মুহূর্তে মনে নেই, আলাপ হয়েছে। তো সেই ছেলেটা ব্যাঙ্গালোরে থাকে, চাকরি করে ওখানে, ঠিক আছে, ধরো কোনো আইটি কোম্পানিতে হবে, এরম চাকরি করে। আমি বললাম হ্যাঁ ভালো কথা। তো তারপরে বলছে যে আমাদের রোজ রাতে কথা হয়, সকালবেলা কথা হয় না, কিন্তু রাতে আমাদের মধ্যে কথা হয়, আর আমরা কিন্তু খুব ভালো বন্ধু। বললাম আচ্ছা। তারপরে আমাকে উনি বলছেন যে ছেলেটার সাথে আমার 1 সপ্তাহ হলো কথা হচ্ছে, রোজ কথা হচ্ছে, 1 সপ্তাহ হলো কথা হচ্ছে, কিন্তু ছেলেটা আমার মানে ফেস দেখাচ্ছে না, আমাকে নিজের ফেস দেখাচ্ছে না। ধরো তুমি অন্ধকারে বসে আছো সেরকম একটা, আর এই এমনি কথা বলছে, নর্মাল কথা হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই, অ্যাবনর্মাল কিছু বলছে না বা বাজে কিছু বলছে না, কিন্তু ফেস দেখাচ্ছে না। আমি বললাম যে ঠিক আছে, তারপরে বলুন। তো তারপরে উনি বলছে যে রিসেন্টলি 2-3 দিন ধরে ছেলেটা আমাকে আর কল করছে না। এবার আমি কল করার চেষ্টা করছি, তুলছে না। সকালবেলা কল করলে ওকে পাওয়া যায় না, রাতের বেলা ওই আমাকে কল করে, আমি ওকে কল করি না। বললাম ঠিক আছে। তো বলছে কালকে রাতে, মানে যেদিনকে সকালে আমাকে ফোন করেছিল সেই রাতটা যেটা পেরিয়ে এসছে, ওই রাতে আমাকে কল করেছে। কল করে বলছে, মানে প্রথমে নর্মাল কথা বলেছে, খাওয়া দাওয়া করেছি, সেই করেছি, ওই করেছি, যেরকম কথা হয় আর কি। তো তারপরে আমাকে বলছে যে এই আমার সাথে ঘুরতে যাবি। তখন উনি বলছেন যে আমি তো বলছি যে আমি এখানে, তুই তো ব্যাঙ্গালোরে, তো কী করে ঘুরতে যাবো, ঠিক আছে তুই আসবি তো তারপরে যাবো। কিন্তু ওরা কিন্তু কোনো রিলেশনশিপে নেই, কিছু নেই, বন্ধু, ঠিক আছে। তো হলো, তো ছেলেটা বলছে না আমি যখন তোদের ওখানে যাব তখন যাব। তো হলো ঠিক আছে। এবার এই মেয়েটা বলছে যে ঠিক আছে বল কোথায় যাবি আমাকে বল। তো তখন ওই ছেলেটা বলছে শ্মশানে যাব। বারবার এই কথাটা 2-3 বার বলেছে, শুধু শ্মশানে যাব। তারপরে মেয়েটা বলছে শ্মশানে যাবি, এত জায়গা থাকতে শ্মশানে কেন যাবি? ছেলেটা না মুখ দেখাচ্ছে না কিন্তু তখনও। তো তারপরে ছেলেটা বলছে না শ্মশানে গিয়ে খাওয়াখাওয়ি করব। যেই ওয়ার্ডটা আমাকে উনি বলেছে আমি সেই ওয়ার্ডটাই তোমাকে বলছি, শ্মশানে গিয়ে খাওয়াখাওয়ি করব। তখন মেয়েটা বলছে যে তুই আমাকে এরকম নোংরা কথা বলছিস কেন? আমরা তো বন্ধু, তুই আমাকে কোনোদিন এই কথাগুলো বলিস না, আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস, ঠিক আছে। ছেলেটা হাসছে, মানে একটা এমন হাসি মানুষের, মানে উনি আমাকে যেটা ডেসক্রাইব করেছে ওটা মানুষের মতো শোনাচ্ছে না, এটা অন্য কোনো কিছুর মতো শোনাচ্ছে, কিন্তু পুরোপুরি ওটা মানুষের মতো না। তো তারপর আমি বললাম ঠিক আছে, তারপরে আপনি কি বললেন? বলছে যে তারপরে হচ্ছে ও আমাকে বলছে শ্মশানে গিয়ে লাশের মাংস খাবো, লাশের মাংস, ঠিক আছে। এবার মেয়েটা না অবাক হয়ে গেছে, মেয়েটা বলছে এসব তুই কি বলছিস? আমি তোমাকে ডেসক্রাইব করে এখন মানে ওই এক্সপ্রেশনটা দিতে পারছি না, আমাকে যেভাবে বলছে যে এসব তুই কি বলছিস। বলছে কেন তোরা বাঙালিরা তো মাংস খাস, ও কিন্তু বাঙালি, ছেলেটাও বাঙালি, কিন্তু ছেলেটা বলছে কেন তোরা বাঙালিরা তো মাংস খাস, ওখানে গিয়ে আমরা লাশের মাংস খাবো। এই কথাটা বলার পরে উনি আমাকে বলছে যে আমি এখন কি করব, আমি বুঝতে পারছি না। তো তারপরে আমি ওনাকে বললাম যে দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল তার সে পজেসড কিনা বা সে কোনো অন্যরকম কিছু বা সে মেন্টালি কোনো তার ইমব্যালেন্স আছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। তো এটা আমি এত দূর থেকে সলভ করতে পারবো না, আমাকে নয় জায়গায় যেতে হবে, নাহলে আমাকে আমার কাছে আসতে হবে, তারপরে সেই জিনিসগুলো বোঝা যাবে। তো উনি তারপরে বললো ঠিক আছে তাহলে আমি এখন কী করবো? আমি বললাম যে এখন কিচ্ছু করতে হবে না, ওনাকে অ্যাভয়েড করুন, ছেড়ে দিন, হয়ে গেল। এই কথাটা যখন হলো আমাকে কোনো ফিস কিচ্ছু দেয়নি, কোনো কথা বললো না, উনি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিল। তারপরে ফোনটা রেখে দেওয়ার পরে এই তোমার রিসেন্ট হবে খুব জোর 20 থেকে 25 দিন, ওই টাইমে আমাকে ফোন করেছে কে? মানে মেয়েটার বাড়িতে ভাড়াটে, 2জন ভাড়াটে আছে। তো ওই ভাড়াটের মধ্যে একজন আমাকে কল করেছে। কল করে আমাকে বলছে যে দাদা তুমি অনিরুদ্ধ বলছো? আমি বললাম হ্যাঁ। বলছে যে এরকম তোমার একজন ক্লায়েন্ট তোমাকে কল করেছিল, তোমার সাথে কথা হয়েছিল, উনি আমাকে নাম্বারটা দিয়েছে কল করার জন্য, কথা বলতে পারবো? আমি বললাম যে হ্যাঁ বলো কোন ক্লায়েন্ট, আমি বুঝতে পারছি না কোন ক্লায়েন্ট, তো নাম বলছে। এবার আমি তো বুঝতেই পারছি না, কারণ আমার ওইটুকু কনভারসেশন তার সাথে হয়েছে, কোনো সেভাবে কিছু হয়নি, হোয়াটসঅ্যাপেও কিছু নেই। তো আমি বললাম যে ঠিক আছে বুঝতে পারছি না, তুমি বলো। বলছে যে রিসেন্ট আমরা বেলঘরিয়াতে আমরা ভাড়া থাকি এই মহিলার বাড়িতে, তো আমরা 2-3 মাস ধরে ভাড়া থাকতে থাকতে আমাদের কোনো সেরকম অসুবিধা হয়নি। আমরা রেগুলারলি আমরা কলেজে যাই, কলেজে যাই, কলেজ থেকে এসে আমরা 2জন ভাড়া থাকি, খাওয়া দাওয়া করি, নিজেদের মধ্যে যেটুকু করি, নেশা পেশা আমি ওসব ইয়েতে যাইনি। তো আমরা আমাদের মতো থাকছি। তো রিসেন্ট এই বাড়িতে পরশু দিন আমাকে ফোন করেছে, তার 2 দিন আগে পরশু দিন আমি শুয়ে আছি, আমার যে বন্ধু সে গেছে হচ্ছে নিজের বাড়িতে,
নিজের বাড়িতে চলে গেছে, ধরো ভ্যাকেশনে গেছে বা এমনি। তো আমি একাই ছিলাম। তো তখন আমি আমাদের যে দরজাটা আছে এই দরজার নক মানে ধাম করে মারা একটা আওয়াজ পেয়েছি। আমি বললাম ঠিক আছে। তারপরে বলছে যে আমি মশারি টাঙিয়ে শুই, মশারিটা না ছিঁড়ে পুরো পড়ে গেল। মশারিটা ছিঁড়ে পড়ে যাওয়ার পর আমি তো খুব হয়ে গেলাম। তারপরে যে ছাদ থেকে হেঁটে যাওয়ার আওয়াজ আমি পাচ্ছি, মানে কেউ হেঁটে চলে যাচ্ছে বা দৌড়ে চলে যাচ্ছে এরকম। আমি বললাম ঠিক আছে। তারপরে বলছে যে আমি একটা শ্যাডোই ফিগার দেখেছি, সেটার ও আমাকে ফটোও পাঠিয়েছিল, সেটার ও আমাকে ভিডিও পাঠিয়েছিল, ঠিক আছে। আমাকে বললো আমি এটা এআই দিয়ে এনহ্যান্স করেছি। আমি তখনই বললাম যে এটা তো চলবে না, তুমি কি দেখেছো সেটা বলো। বলছে আমি একটা শ্যাডোই ফিগার দেখেছি, কিন্তু পুরো ফেস দেখিনি, পুরো বডি দেখিনি, কিন্তু মনে হচ্ছে কেউ গেছে, আমি এক ঝলক জিনিসটা দেখেছি। ওই দেখে আমি ভয়ে, মানে এই সব কিছু একসাথে হচ্ছিলো, আমি ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেছি দমদম স্টেশনে। ওখানে আমি সারা রাত ছিলাম। এখন আমি চলে এসেছি আমার বাড়িতে। বাড়ির ল্যান্ডলর্ডকে, মানে এই মেয়েটাকে যখন দেখিয়েছিল, এই মেয়েটা বলছে এটা আমার মা, এটা আমার মা, এটা মাম্মাম, এটা আমার মা। এবার তারপরে আমাকে কল করার পর আমি বললাম যে উনি কী করে শিওর হলো। তারপরে আবার এই মহিলাটাকে কন্ট্যাক্ট করা হলো। কন্ট্যাক্ট করার পরে তিনি বলছে, এবার ওই গলা শুনে আমি বুঝতে পেরেছি এটা তো উনি। আমি তখন বলছি যে আপনি সেদিনকে ফোনটা কেটে দিলেন, আপনি এইভাবে অভদ্রর মতো কথাগুলো বললেন, তারপরে কোনো ফিজের কোনো ব্যাপার নেই, আমার একটা টাইমের তো দাম আছে, আপনি সেরকম কোনো কথাই বললেন না, কিছুই বললেন না, আপনি রেখে দিলেন, তারপরে কোনো কন্ট্যাক্টও করলেন না, ফোন করলে ফোন ধরলেন না। বলছে যে আমি একটু ডিস্টার্ব ছিলাম, আমি বুঝতে পারিনি, ওই তুমি ওটা বললে তারপর আমি একটু ডিস্টার্ব ছিলাম। ঠিক আছে ছাড়ুন, বলুন। তো উনি আমাকে বলছে যে আমি শিওর এটা আমার মাম্মাম। ঠিক আছে, আমি বললাম যে আপনি কী করে শিওর। বলছে 2023 সালে আমার মা মারা যায়, তার আগে আমার বাবাও মারা গেছে। 2023 সালে যখন মা মারা যায়, মায়ের বডিটা যখন আনা হয়েছে, বডিটা এরকম মাটিতে রাখা আছে, আর বাড়ির সবাই আছে ওখানে, আমি আছি, বাবা মারা গেছিলো। তো তখন আমার মায়ের চোখটা খোলা ছিল। মারা যাওয়ার পর মানুষের চোখ খোলা থাকে না, ওটা বন্ধও কেউ করেনি, খোলা ছিল। ওই অবস্থায় বাড়ির সম্পত্তির জন্য আমাকে আমার জেঠুর মেয়ে, ঠিক আছে, যারা রিলেটিভ আশেপাশে, ওরাও সামনেই থাকে, কিন্তু একসাথে কোনো কন্ট্যাক্ট নেই। তো ওরা আমাকে ওই টাইমে আমার ঘরেই, মানে যেই ঘরে মা মারা গেছে ওই ঘরেই মারধর করেছে, যে তোকে এবার কে বাঁচাবে, তোকে তো মেরে ফেলবো, সব সম্পত্তি আমার মেয়ের নামে হয়ে যাবে, যেটা হিংসায় হয়। তো ওই টাইমে আমার মায়ের চোখটাও কেউ বন্ধ করেনি, আমাকে সিঁড়ি থেকে টানতে টানতে নামিয়েছে, রাস্তায় অবধি আমাকে মেরেছে, পার্টির ছেলেরা আমাকে বাঁচিয়েছে। তো আমার শুনে খারাপ লাগলো। বললাম ঠিক আছে আপনি কী করে শিওর যে এটা আপনার মায়ের বা এই জিনিসগুলো হচ্ছে। তো আমি বললাম, আমাকে বললো যে আমি শিওর, কারণ ওই যে মুখ আর ও যে ছেলেটা যে মুখটা দেখিয়েছে সেটা কিন্তু সেম। আর ছেলে দুটো 3 মাস ভাড়া থাকছে, ওরা কিন্তু আমার মা বাবা কারোর ফটো দেখেনি কোনো দিন, কিছু দেখেনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, মেয়েটা তারপরে ভয় পাচ্ছে, ছেলেটা যেহেতু বাড়িতে চলে গেছে, এই ছেলেটাও বেরিয়ে গেছে, ওই বাড়িতে কেউ নেই, 2তলা 2.5 তলা বাড়ি, আমি বাড়িতে গিয়েছিলাম বলছি। তো তোমার ওখানেও ভয় পাচ্ছে। মেয়েটা আমাকে বলছে যে আমি 1তলায় থাকি, নিচের ঘরে থাকি, ওপরে ঘরে রেগুলার আওয়াজ হচ্ছে, কনস্ট্যান্ট আওয়াজ হয়ে যাচ্ছে, ধাম করে মারছে, কেউ হেঁটে যাচ্ছে, জানলা খুলছে বন্ধ হচ্ছে। আমি বললাম এগুলো তো সিনেমায় হয়, এগুলো কীভাবে হচ্ছে, এগুলো হওয়া সম্ভব নয় এরকম, যদি সেরকম স্পিরিট না থাকে। আপনি যদি আমাকে মানে বলেন যে ভিজিট করতে, সেটা একটা টাকা পয়সার ব্যাপার আছে, আমি প্রফেশনালি কাজ করব। কিন্তু আপনি যদি আমি গিয়ে দেখি যে ভুলভাল জিনিস আপনার হচ্ছে, মিথ্যা কথা আপনি ভাইরাল হওয়ার জন্য বলছেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই জিনিসটা খুব খারাপ হবে, কারণ আমি এরকম কাজকর্ম করি না। আপনি একবার আগে জিনিসটা করেছেন, আমি কিন্তু এবার যদি ওরকম হয় আমি কিন্তু এর মধ্যে আর নেই, ঠিক আছে, টাকা তো লাগবে কিন্তু এর মধ্যে আমাকে আর পাবেন না। বললো ঠিক আছে কি করবো এখন। আমি বললাম যে আপনি যদি বলেন তাহলে আমি ভিজিট করব, আপনার বাড়ি দেখব, আপনার পুরো প্রপার চেক করব যেরকমভাবে আমরা কাজ করি। তো আমাকে বললো যে ঠিক আছে তুমি কবে আসবে। আমি বললাম যে আমি একটা রবিবার ছিল, ওই রবিবার দিন আমি যাব। আপনি বাড়িটা ঠিকঠাকভাবে রাখবেন, ঠিকঠাকভাবে বাড়িতে থাকবেন, কোনো ফোনটা যেন তুলবেন, ঠিক আছে, ফোনটা এরকম করবেন যে ফোনটা তুলবেন না। আমি যাব এত দূর থেকে, ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া, ঠিক আছে, ট্রেনে করে ধরো যাব, তো সেই হিসেবে আপনি কিন্তু এই জিনিসগুলো করবেন না। তো আমি দেখলাম করেনি, ফোন সবই তুলেছে, সব কিছু ঠিকঠাক ছিল। আমি গেছি, বাড়িটায় গেছি, মেয়েটা না বাইরে দাঁড়িয়েছিল, বাইরে দাঁড়িয়ে মেয়েটা ফোনে কথা বলছিল। মেয়েটা তোমার কত হবে, 28 থেকে 30-এর মধ্যে একটা এজ হবে মেয়েটা। আমি ভেবেছি ঠিক আছে, যেইভাবে ওর অ্যাপিয়ারেন্সটা আর যেভাবে আমি গলা শুনেছিলাম, দুটো কিন্তু আলাদা, দুটো একদমই আলাদা। তুমি ওই মেয়েকে তুমি দেখলে বুঝতে পারবে না যে এর গলা এরকম হতে পারে। তো আমি বললাম যে হ্যাঁ বলুন। তো রাস্তায় দাঁড়িয়েছিল, বললো ঠিক আছে তুমি চলে আসো।
দেখলাম ঢুকে গেল, মানে ফোন কানে নিয়ে ঢুকে গেল। এবার আমি চিনি না জানি না, আমি পেছন পেছন যাচ্ছি, আমি আবার ফোন করেছি, দিয়ে ফোন করে বলছি আপনি চলে গেলেন, আমি তো চিনিই না আপনার বাড়ি, আপনি তো দেখিয়ে নিয়ে যাবেন। বলছে কেন আমি দেখিয়ে নিয়ে যাবো, মানে এরকম চেঁচিয়ে বলছে কেন আমি দেখিয়ে নিয়ে যাবো, তুমি এইটুকু আসতে পারছো না, মানে এটা কেমন বিহেভিয়ার, আমি ফার্স্ট টাইম এসেছি আপনার কাছে এসেছি। তো আমি মানে আমার মনে হলো যে কিছু ব্যাপার আছে, এ নর্মাল নয়। তো আমি জায়গাটায় গেলাম, বাড়িটায় গেলাম। বাড়িটার এন্ট্রেন্সটা অনেক পুরনো, ধরো মেনটেন না করলে যেরকম শ্যাওলা পড়ে যায় ওরম আছে, আর অন্ধকার, সামনেটা একদম অন্ধকার এন্ট্রেন্সটা। ঢুকছি, ঢুকে দোতলা আড়াইতলা বাড়ি, আড়াইতলা বাড়ি। বাড়িটা এরকম না যে খুব খারাপ, বাড়িটা খুব ভালো। তো বাড়ির ভেতরে আমি ঢুকলাম, নতুন বেশি দিন হয় নিজে হয়েছে, কিন্তু বাইরেটা হচ্ছে তোমার একটুখানি পুরনো। আমি ঢুকলাম, ঢুকে যেখানে জুতো খুলেছি ওখান থেকে শুরু করে সবে একটা পা রেখেছি, এত বাজে একটা গন্ধ পেলাম, যেটা আমাদের নর্মাল বাড়িতে পাওয়া যায় না। আমরা যেহেতু এই কাজগুলো করি, আমরা গন্ধগুলো বুঝি। তো ঢুকলাম, ঢুকে দেখি পুরো মানে যেখান থেকে আমি পা দিচ্ছি ওখান থেকে অবধি, যেই অবধি আমি গেছি ওপরে, পুরো নোংরা। এখানে জামা কাপড় ছড়ানো, এখানে তোষক ছড়ানো, এখানে খাবারের প্যাকেট ছড়ানো, এই ছড়ানো ওই ছড়ানো। আমি ঢুকলাম, এটা কী জিনিস, আমার নিজের মনে মনে হচ্ছে যে এখানে যদি কিছু থেকেও থাকে সেটা কোনো অস্বাভাবিক না, কারণ পুরো বাড়িটাই নোংরা। একটা মেয়ের বাড়ি, ঠিক আছে, ছেড়ে দাও যে পুরো বাড়ি মেনটেন করতে পারে না, তার ঘরটা, একটা মেয়ের ঘর কেমন হওয়া উচিত, সে তো একটু তো গুছিয়ে সে রাখবে, একটু না অনেকই সে রাখবে, মেয়েরা খুব গুছিয়ে রাখে জিনিসপত্র, অন্তত নিজেরটা। তো সেই ক্ষেত্রে আমি যখন ওর ঘরেও ঢুকেছি, ফার্স্টে ওর ঘরে ঢুকেছি, একতলা যেহেতু রুমটা, একটা বিছানার মধ্যে মনে হচ্ছে মানে কোনো লিকুইড টাইপের কিছু পড়েছে, সেটা ওখানে সোক করে নিয়েছে, কোনো মানে চাদর পাতা নেই, তোষক অনলি, নিচে জামা কাপড় ছড়ানো। তারপরে হচ্ছে তোমার ওই জানলা দরজা খোলা, প্রত্যেকটা জিনিসে ধুলো পড়া। ল্যাপটপ আছে, একটা ছোট রিং লাইট আছে, ওটাও ভাঙাচোরা, ওটার মধ্যেও ধুলো পড়া একদম, মানে কোনো একটা জিনিস ওখানে এরকম নেই যে যেটা খুব ভালো আছে। কিন্তু মেয়েটা কিন্তু টিপটপ আছে, মেয়েটার ড্রেসিং হোক, তোমার মেয়েটার ফোন হোক, মেয়েটার নিজের তোমার গেট আপ যেটা হয় ওটা কিন্তু পুরো ভালো, ওরকম মনেই হচ্ছে না যে ওর বাড়িতে ওরকম হতে পারে। আমি গেলাম, ঢুকলাম, আমি শুধু অবজার্ভ করছি যে কোথায় গিয়ে আছে। মেয়েটার যখন ঘর থেকে আমি বেরোলাম, রান্নাঘরটা সোজা দেখা যাচ্ছে, রান্নাঘরের মধ্যে তুমি বিশ্বাস করবে না, ওই দৃশ্য যে দেখবে সেই বুঝতে পারবে, পডকাস্টে তুমি বুঝতে পারবে না। থালাটা দেখা যাচ্ছে, থালা খেয়েছে, ঠিক আছে, ওই থালার মধ্যে কিছু এঁঠো কাটা ছিল, কিছু ধরো খাবারও ছিল, সেটা এমনভাবে শুকিয়ে গেছে, মানে পুরো চেপে বসে গেছে, কতদিন ওটাকে ধোয়নি, ঠিক আছে। আমি ওটা দেখে না আমার বমি চলে এসছে, আমি মানে ওখান থেকে সঙ্গে সঙ্গে সরলাম। বাথরুমটা যেহেতু আমাদের সব কিছু ভিজিট করতে হয়, আমি সব কিছু দেখছি এক এক করে। তো বাথরুমটা গিয়ে দেখলাম বাথরুমটা ঠিক আছে, অত অসুবিধা নেই, সেরকম কোনো ব্যাপার নেই, লাইট ফাইট জ্বলছে, ঠিক আছে। তো আমি চলে এলাম, এবার আমি বললাম যে কোথায় অসুবিধা হয়েছে সেখানে আমাকে নিয়ে চলুন। উনি আমাকে বলছে যে উপরে হয়েছে, উপরে তালা মারা আছে, গেটে যেহেতু ডিভাইড করা, ভাড়াটে আছে, দুটো ছেলে একা, মহিলাটা একা। বললো ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। দিয়ে তালা খুলেছে, বলছে আপনি আগে উঠুন। আমি উঠবো না, আপনি আগে উঠুন। আমি বললাম যে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে আমি উঠছি চলুন। আমার পেছনে পেছনে আসছে, ও ভয় আর আসছে না, মানে সামনে আসছে না। আমি উঠলাম, উপরে উঠে ঢুকলাম যে হলটার মধ্যে ছেলে দুটো এত মদ খেয়েছে, বিয়ে খেয়েছে, এই খেয়েছে, ওই খেয়েছে, পুরো একদম জমানো, একটা সাইডে পুরো জমানো। তুমি ধরে নাও 200 থেকে 300টা বোতল আছে ঘরে, আচ্ছা, একটা জায়গায় রাখা। খাওয়া দাওয়া করেছে, যে বেসিনটা তোমার গুটকা খেয়েছে না কী খেয়েছে জানি না, পুরো লাল করে দিয়েছে ওইখানটা। প্লাস হচ্ছে তোমার ওরকমই খাবার ধরো খেয়ে রেখে গেছে, পালিয়ে গেছিলো তো, খেয়ে রেখে ওরকম পুরো শুকিয়ে গেছে, ওদেরটাও সেম। ঠাকুর ঘরে উঠেছি, ঠাকুর ঘরে উঠে গিয়ে দেখি ঠাকুরকে কেক খেতে দিয়েছে, যাই খেতে দিক আমি ওটাই কিছু বলবো না, কেক খেতে দেওয়ার মধ্যে কেকটাকে তোলেও নি, পিঁপড়ে খেয়ে একদম পুরো একাকার করে দিয়েছে। ঠাকুরের মূর্তিতে, ঠাকুরের ফটোতে পুরো ধুলো একদম, মানে মনে হচ্ছে অনেক দিন আসেন। আমি পুরোটা একবার ভিজিট করলাম, তারপরে গেলাম ওই ঘরে, দেখলাম জানলাগুলো খোলা, আর তোমার হয়তো হাওয়াতে ওই জানলাগুলো ব্যাং হতে পারে, আওয়াজ হতে পারে, আমি ওটাকে ওইভাবে নিয়েছি, ঠিক আছে। তো এইবার হচ্ছে ফার্স্ট অফ অল আমি গেছি। তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনে বিশ্বাস করো? হ্যাঁ করে তো, মানুষ করছে এখন। মানে আমি অ্যাজ সাচ নিজের চোখে তো কোনোদিন ইনভেস্টিগেশন দেখিনি, ইউটিউবে ভিডিও আছে অনেস্টলি, বাট আমি দেখিনি।
তো আমি মানে যতক্ষণ না চোখে নিজের চোখে দেখবো কেউ করছে ততক্ষণ আমি খুব একটা মানে ঠিক আছে করছে নিশ্চয়ই হয়তো আছে কিছু ওর জন্যই করছে। তো আমি যেভাবে কাজ করি সেভাবে হচ্ছে ধরো এখন যে ইনভেস্টিগেশন করছে ওই কাজও আমি করি, মানে মানুষকে তো বলতে হবে, বোঝাতে হবে যে না আমি সবই করছি, এটা প্রমাণ। তো আমি ওটাও ফলো করি, আমি নিজের যে তন্ত্র বা তোমার যেইভাবে আমরা করি কাজগুলো ওইগুলোও ফলো করি, সবই ফলো করি। তো আমি ফার্স্ট অফ অল যেহেতু ওখানে গেছি আমি বললাম ঠিক আছে সাইন্টিফিক্যালি করবো। দুজন আমার সাথে গেছিলো, ওরা আমাকে বলছে যে এইটা মানে কোথায় এনেছিস, এত নোংরা তো আমাদের বাড়িও না, আমরা গরিব হতে পারি কিন্তু এরকম তো না, একটা সাজিয়ে গুছিয়ে রাখি অন্তত, ঠিক আছে। ওরা খুব ইয়েতে থাকে, মানে টালি বাড়িতে ধর থাকে, কিন্তু এরকম নয়। আমি বললাম ঠিক আছে ছেড়ে দে, কাজটা করি। 5টা বেলুন নিয়ে গেছিলাম, তার মধ্যে লাল বেলুন 5টা নিয়ে গেছি, 2টো ফুলিয়েছি, বলেছিলাম 5টাই ফোলা, 5টার মধ্যে 3টে বেলুন ফেটে গেছে, 2টো বেলুন অবশিষ্ট আছে। মানে একটা বেলুন তো বাঁচাতেই হবে, কারণ আমি এটা দিয়ে আমার এক্সপেরিমেন্টটা করবো, বেলুন এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয়। তার আগে ইএমএফ মিটার দিয়ে একটা ছেলেকে বলেছি, দুজনের মধ্যে একজনকে বলেছি তুই দেখ কোথায় রিডিং পাস। রিডিং আমার মনে হচ্ছে যে পাবি তুই কোথাও একটা, কিন্তু সেরকম নাও পেতে পারিস। আমার একটা ফিল আছে যে আমি তোমাকে বললাম ইনটিউশন একটা ব্যাপার আছে, আমার তুই নাও পেতে পারিস, ঠিক আছে। তো আমরা নিচে গেলাম, আবার মেয়েটার ঘরে গেছি। মেয়েটার ঘরে গিয়ে আমি বোঝার চেষ্টা করছি যে জিনিসটা কী। আমার ওই মেয়েটার ঘরটা খুব অ্যাবনর্মাল লেগেছে, পরে বলছি কেন। তো আমি ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বোঝার চেষ্টা করলাম, মেয়েটাকে দেখলাম, মেয়েটার বিহেভিয়ারটা খুব উইয়ার্ড। ও অনেক কিছু লোকাচ্ছে, যেটা ওই ভাড়াটেগুলো আমাকে বলেছিল, সেটা আমি পরে বলবো, কারণ ওটা পরে বললেই সুবিধা। তো আমি জিজ্ঞেস করলাম অনেকরকমভাবে, আমাকে বললো না। তো আমি আবার ওপরে চলে এলাম, ছেলেটা দেখি দৌড়াতে সিঁড়ি দিয়ে নামছে, আমি উঠছিও নামছে, বলছে এই দায়িত্বে ফোনটা কাঁপছে, তারপরে তোর ইএমএফ মিটার কাঁপছে। দুটোতেই আমি অন করেছি, দুটোতেই ইএমএফে অন করেছি, ফোনও অন করেছি, যে দেখি কী আছে। দুটোই দেখি ভাইব্রেশন দিচ্ছে, মানে দুটোই তোমার রিডিং দিচ্ছে। আমি বললাম যে এত স্ট্রং রিডিং কোথা থেকে দিচ্ছে। বলছে যে ওই যেই ঘরে ওদের মশারিটা ছিঁড়ে গেছিলো ছেলেটার, ওই ঘরের একটা দেওয়ালের ওখান থেকে দিচ্ছে, কিন্তু ওই ঘরের ওই দেওয়ালে আমি যখন রিডিং নিচ্ছিলাম ওখানে কোনো কিছু ছিল না। যখন ও ওই ঘরে একা ছিল তখন ওকে রিডিংটা দিয়েছে। আর যেহেতু আমি প্রোটেক্টেড থাকি, নিজেকে এখন রাখি, তো অনেক সময় আমার ইয়েতে মানে হয় না ওটা। এই কাজগুলো করতে গেলে তোমাকে কিছুটা অন্তত তোমাকে পুরো ওপেন যেতে হবে, নাহলে কানেকশানটা হয় না। তো এইবার আমি বললাম ঠিক আছে, যখন এইখানে পেয়েছি এখানেই এক্সপেরিমেন্ট করব। এই ঘরেই তো সব কিছু হয়েছে, ওই ঘরে যেই ঘরে ছেলে দুটো থাকতো কিছু একটা মিষ্টি জাতীয় কিছু একটা খাবার এমনভাবে খেয়ে ফেলেছে, জুতো ছড়ানো, ওখানে ওরা মেয়েও নিয়ে আসতো, মেয়ে মানে নিজের গার্লফ্রেন্ড যারা তাদেরকেও নিয়ে আসতো, ঠিক আছে। তাদের জামা কাপড় পরে আছে, খাবার একদম মানে আধ খাওয়া হয়ে পচে পড়ে আছে, গন্ধ বেরোচ্ছে খাবারগুলো থেকে। আমি যখন বসে কাজটা করব, আমার কাছে কিন্তু ক্লিপ আছে, এক্সপেরিমেন্টের ক্লিপ আছে আমার কাছে। তুমি ঘরটা দেখলে তুমি শুধু বুঝতে পারবে যে ঘরটা কতটা নোংরা। আমি জাস্ট একটা জায়গা করে বসেছি ওখানে কোনো রকমে, পুরো ধুলোয় ভর্তি, তোষকটা বিছানায় পেতে মানুষের সঙ্গে উঠেছে, নিচে এরমভাবে উল্টানো আছে। আমি বললাম ঠিক আছে এইখানেই করবো। বেলুনটা ফোলা, 3টে বেলুন ফেটে গেল, পুরো ঘরটাকে এয়ার টাইট করলাম। এয়ার টাইট করা বলে 2টো বেলুন রাখলাম, বললাম একটা সাইডে রাখ, যদি এটাও ফেটে যায় তখন ওটা লাস্ট, ওটা রাখলাম, একটা মোমবাতি জ্বালালাম। তারপরে আমি আমার যেরকম এক্সপেরিমেন্ট করে সেইভাবে আমি কানেক্ট করার চেষ্টা করলাম। ফার্স্টে যখন আমি কানেক্ট করছি কোনো আমাকে কিচ্ছু দিচ্ছে না, আমি বললাম ভালো করে দেখ সব এয়ার টাইট আছে, সব এয়ার টাইট আছে। যে ভেন্টিলেটারগুলো আছে সেগুলোও আমি বন্ধ করে দিয়েছি, যাতে কোনো রকমভাবে এক ফোঁটা হাওয়া না ঢোকে, যাতে মানুষে না বলতে পারে যে না এটা তো হাওয়ায় হচ্ছে। আমার বাড়িতেও হয়েছিল, তো সেই জিনিস আমি ইয়ে করেই আমি বললাম যে একদম এক ফোঁটাতে হাওয়া না ঢোকে, কেউ যদি কোনো আঙুল না তুলতে পারে। হলো, করছি, হতে 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 কোনো ইয়ে দিচ্ছে না। তো আমি যেহেতু ওই মহিলাটা বলেছিল যে আমার মা এখানে মারা গিয়েছিলো, এই জিনিসগুলো হয়েছিল, আমি বললাম আপনার মায়ের নাম বলুন। মায়ের নাম বললো, মায়ের নাম দিয়ে যখন আমি কানেকশান করলাম তখন আমি বলেছিলাম যে যদি আপনিই হন বেলুনটা লেফটে মুভমেন্ট হবে, যদি আপনি না হন অন্য কেউ হন তাহলে রাইটে মুভমেন্ট হবে। বেলুনটা লেফটে মুভমেন্ট হলো, সেটা ক্যাপচার আছে ভিডিওতে। লেফটে যখন মুভমেন্ট হচ্ছে তখন শিওর হলাম যে ঠিক আছে আপনি, তাহলে আবার শিওর করুন এটাকে যে আপনি, কারণ স্পিরিটটা কিন্তু তোমাকে ইয়ে করে, ভুল জিনিসে নিয়ে যায়, ভুল পথে নিয়ে যায়, তোমাকে গুমরাহ করে যেটা আমরা বলি। তো আবার দেখলাম লেফটে মুভমেন্ট হলো, কিন্তু সেটা খুব কম মুভমেন্ট। হঠাৎ করে লেফটে মুভমেন্ট হওয়ার সাথে সাথে আবার রাইটে মুভমেন্ট হয়ে গেল, ওইটা খুব স্ট্রং মুভমেন্ট, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, ওখানে 2টো স্পিরিট আছে যে কিন্তু আমাকে জিনিসটা বুঝতে দিচ্ছে না যে আসলে জিনিসটা কী হচ্ছে। তো আমি তারপরে কোশ্চেন করলাম, ওইটা দেখে আমার পুরো একদম ইয়ে হয়ে গেল যে এখানে একটা স্পিরিট নেই, কারণ অত ধরো লেফটে খুব হালকা মুভমেন্ট হচ্ছে, হট করে রাইটে অত স্ট্রং মুভমেন্ট হয় না। আমি বললাম আপনি ছেলে না মেয়ে, ছেলে হলে রাইটে, মেয়ে হলে লেফটে। মেয়েতে হালকা মুভমেন্ট হলো, ছেলেতে আবার মানে খুব বেশি মুভমেন্ট হলো। তখন আমি বুঝলাম যে এবার তো শিওর
আর সেটা সবাই চোখে দেখছে। আমি বলছি কেউ নড়বি না, তাহলে কানেকশান যদি নষ্ট হয়ে যায় আমি আর কিছু বার করতে পারবো না, কেউ নড়বি না। এইবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটো কোশ্চেন করার পরে আমি শিওর হলাম যে ওখানে কিছু আছে। আমি আরও ফার্দার ইনভেস্টিগেট করছি, আমি কোশ্চেন করছি যে আপনি কতদিন ধরে এখানে আছেন, 2 বছর, 2 বছরের বেশি, বা 5 বছর, 5 বছরের বেশি। ও আমাকে কী করলো, আমি বললাম যে যদি 2 বছরের বেশি হয় তাহলে লেফটে, নাহলে রাইটে। ও আমাকে রাইটে মুভমেন্ট দিল, তার মানে অনেক দিন ধরে ওখানে আছে। হলো, তারপরে লাস্ট কোশ্চেন আমি বেশি কাউকে ঘাটাই না, এই 2-3টে জিনিসই জিজ্ঞেস করি। ছেলে মেয়ে বলে দিয়েছে, ঠিক আছে। আমি দেখছি আমাকে মানে কোনোটা ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে না, কিন্তু এই 5 বছরের ব্যাপারটা যেটা 2 বছরের বেশি ওটা ঠিক দিয়েছে, এক রাইটে মুভমেন্ট। বললাম তো আপনি কী চাইছেন, আমি এখান থেকে চলে যাই নাকি আমি আরও এটাকে ফার্দার বাড়াই? যদি চলে যাই তাহলে লেফটে, নাহলে রাইটে। ও লেফটে মুভমেন্ট করলো হালকা, ঠিক আছে। তো তারপরে লাস্ট আরেকটা কোশ্চেন করেছিলাম যে ওনার মায়ের নাম দিয়ে, যে আপনি কি এখানে একা আছেন নাকি আপনার সাথে কেউ আছে যে আপনাকে বাধা দিচ্ছে কমিউনিকেট করতে? যদি এরকম বাধা দেয় তাহলে লেফটে মুভমেন্ট হবে, না হলে রাইটে মুভমেন্ট হবে। সেই লেফটের মুভমেন্টটা খুব জোরালো হয়েছিল। আমি ওটা দিয়ে শিওর হলাম যে এখানে কিছু আছে, পজিটিভ আছে, নেগেটিভও আছে। কারণ নেগেটিভ না থাকলে বাড়ির ওই অবস্থা হয় না, বাস্তুদোষ থাকতে পারে, সেটা জানি না। তো আমি তারপরে কমিউনিকেশনটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি ওনাকে বললাম যে এখানে আমি বন্ধ করলাম, চোখের সামনে সব কিছু দেখলেন, তো এইবার আমি আরও একটা এক্সপেরিমেন্ট করবো, সেটা হচ্ছে পাউডার এক্সপেরিমেন্ট। পাউডার এক্সপেরিমেন্ট তুমি হয়তো জানো। তো পাউডার এক্সপেরিমেন্টে এই ঘরের মধ্যেই পাউডার ছড়িয়ে দিলাম, পুরো ঘর এয়ারটাইট থাকবে। এয়ারটাইট যদি না থাকে এখনই খুলে দিন সব, পরে বলবেন না যে জানলা খুলবো, দরজা খুলবো। এই ঘরে আর কেউ ঢুকবেন না কালকে সকাল অবধি, সকালে এসে বোঝা যাবে। তো পরে যখন সকালে গেছি, সকালে যাওয়ার পরে সেরকম কিছু পাইনি, কোনো পায়ের কোনো ছাপ নেই। হলো, ছেলে দুটো মানে যারা ভাড়াটে তারা আমাকে বলেছিল যে এই যে মহিলা, সে সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে থাকে, কিছু না কিছু করে, সে দিনে ঘুমায়। আর ওদের যে মানে দুজন যখন থাকে, একদিন কি দুদিন ওরা শুনেছিল মেয়েটার ঘর থেকে, যেরকম আমরা ধরো সেক্সুয়াল মানুষ যখন মানে ইয়ে হয়, ইন্টিমেট হয়, তখন যে একটা আওয়াজ মানুষের মুখ থেকে বেরোবে, যেই শব্দগুলো বেরোবে, ওরকম একটা জিনিস ওরা শুনেছিল। পরে ওরা ওই মেয়েটাকে জিজ্ঞেস করে যে দিদি, যেহেতু ছেলেগুলো ছোটো, যে দিদি তুমি এরকম জিনিসপত্র আমি শুনেছি, তুমি কি এরকম কিছু হয়? বলছে এই জিনিসগুলো আমার সাথে অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু ফার্স্টে আমার জিনিসটা ভালো লাগতো না, তারপরে আস্তে 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 আমার জিনিসটা ভালো লাগা শুরু করে, ওই নাম কাউকে কিছু বলি না। ছেলেটা যখন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল হোয়াটসঅ্যাপে, আরও একটা জিনিস পাঠিয়েছিল, সেটা হচ্ছে ওর গায়ে আঁচড়, যেটা আমি তোমাকে বলতে ভুলে গেছি। ওটার ফটোগ্রাফস আমার কাছে আছে। আমি এইগুলো জিনিসগুলো ফটো ভিডিও কিছু রাখি না, কারণ অনেক এফেক্ট হয়। যা হবে আবার পাঠাবে, আবার দেখবো, আবার কথা হবে। তো পায়ে আঁচড়, হাতে আঁচড়, পুরো স্পষ্ট আঁচড়। তো আমি বললাম যে ঠিক আছে, এরম আঁচড় হয়েছে। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই বাড়িতে যেটা আমি করতে পেরেছি আমার কমিউনিকেশানে, পরেও আমি বাড়িতে এসে অনেক রকম করেছি, ওই বাড়িতে কালপুরুষ আছে। কালপুরুষ কি তুমি জানো? ঠিক আছে, কালপুরুষের ব্যাপার হচ্ছে, কালপুরুষ কোনো বাড়িতে যদি কোনো মহিলা থাকে, একা মহিলা থাকে, কোনো বিবাহিত হোক অবিবাহিত হোক, তারা সবসময় চেষ্টা করে যদি ওখানে কালপুরুষ চলে আসে, সে ওই বাড়িতে কাউকে থাকতে দেবে না। ফার্স্ট অফ অল এটা নয় মেরে দেয়, নাহলে ট্রান্সফার করিয়ে দেবে, না হলে তোমার যে কোনোভাবে তাকে সরিয়ে দেবে, একসাথে থাকা যাবে না। এটা হচ্ছে তাদের মেন মোটিভ। এবার এই মোটিভটা কেন? কারণ তারা সে হবে মেয়েটার সাথে। তো এই মেয়েটার সাথে সেম জিনিস হচ্ছে, এই মেয়েটার লোকাচ্ছে আমার থেকে। অনেকবার জিজ্ঞেস করি চোখে চোখ রেখে, আমাকে বলুন এরকম কিছু ব্যাপার আছে, আমি নাহলে কিন্তু বুঝতে পারবো না। তারপরে অনেক পরে স্বীকার করেছে যে হ্যাঁ এই জিনিস, এটা আমার সাথে হচ্ছে, আমার ভালো লাগছে। যখনই কোনো মানুষ এই জিনিসটাকে বলে দেয় যে ভালো লাগছে, তখন তুমি এটা বুঝে নাও যে তার দি এন্ড খুব তাড়াতাড়ি আসছে। কারণ হচ্ছে কালপুরুষ যে কোনো বাড়িতে যখনই যাবে, ওখান থেকে ওকে বার করা খুব মুশকিল। অনেক সময় বার করা যায় না, তুমি ধরে নাও। কারণ কালপুরুষ যেই বাড়িতে থাকে, ওই বাড়িতে নয় তোমাকে বাড়িটা ছেড়ে দিতে হবে, নাহলে তোমাকে নিজের মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আর ছেলেদের কোনো করে না। আমি কানেক্ট করলাম জিনিসগুলো, যে এই ছেলে দুটোকে কেন বার করলো, কেন এদের ক্ষতি করলো না, কেন এদেরকে শুধু ভয় দেখালো। মেয়েটার সাথে কিন্তু জিনিসটা হচ্ছে, আর ওই যে ভেজা ভাবটা তোষকের ওপর, ওই জিনিসটা কেন, এটা তুমি বুঝে নাও। এর থেকে ক্লিয়ারলি আর আমি বলতে পারবো না, কারণ এত অডিয়েন্স দেখবে। এটা কিন্তু রোজ রাতে ওর সাথে হয়, ঠিক আছে। তো আমি ওই বাড়িতে যা গন্ধ পেয়েছি, ওই বাড়িতে মানে তুমি যদি যাও, মানে মারাত্মক ব্যাপার ওই বাড়িতে।
আর একটা পজিটিভ এন্টিটি ওই বাড়িতে আছে যে কিন্তু প্রোটেক্ট করে রাখছে মেয়েটাকে। হয়তো ওটা ওর মায়ের হতে পারে, যে আমাকে কমিউনিকেশন করেছে আমার সাথে, হয়তো মা বাবা তো ছেলেমেয়ের ভালোই চাইবে, হয়তো যেতে পারেনি ওই রকম জিনিসটা দেখে। কিন্তু পরে আমি তারপরে বাড়িতে এসে ওনাকে বললাম এরকম এরকম ব্যাপার। মেয়েটা আমাকে বলছে, তারপরে সব কিছু গড়বড় করে বলে দিল যে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমার যখন জিনিসগুলো হয় মানে আমি পুরো ফিল করি জিনিসটা, কাউকে দেখতে পাই না, সারা রাত আমি জেগে থাকি, কিন্তু আমার জিনিসটা খুব ভালো লাগে। এটা একবার না, দিনে 9 থেকে 10 বার হয়। ঠিক আছে, আমার রিসেন্ট তোমার অনেক দিন আগে একটা ঘটনা ছিল, অন্য চ্যানেলে আমি বলেছি, কালপুরুষেরই ঘটনা ছিল। ওকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম একজন পীরের কাছে গিয়ে, মানে আমি ছিলাম কিন্তু কাজটা আমি করিনি, অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম, আমার স্কুল ফ্রেন্ড ছিল। তো এই ক্ষেত্রে আমি ওনাকে মানে এই মহিলাটাকে বললাম যে দেখো তোমার বাড়িতে একটু প্রবলেম আছে, ওই সব কিছু বলিনি, কালপুরুষের ওই এই প্রবলেমগুলো তোমার বাড়িতে আছে, বাড়িটাকে একটু পরিষ্কার রাখো ফার্স্ট অফ অল। আর তুমি এরপরে ফার্দার কী করতে চাইছো তুমি আমাকে বলো, তাহলে আমি সেইভাবে কাজ করবো। কারণ এই জিনিসটা খুব টাইমিং লাগবে একটুখানি, ব্যাপারটা টাইমিংয়ের আছে, একদিনে ওই করে দিলাম কাজটা ওই ব্যাপার হবে না। ঠিক আছে, অনেক ব্যাপার আছে। কারণ কালপুরুষ যখন তুমি কাউকে আটকাতে যাবে এরকম কোনো এন্টিটিকে, যে তোমার সেখান থেকে যেতে চাইবেই না বা খুব মুশকিল, সে তোমাকে নিজের ক্ষতি করবে, তোমার বাড়িতে ক্ষতি করবে, তোমার তোমার সংসারে ক্ষতি করবে, তোমার বাড়ির লোকজনের ক্ষতি করবে, ইনফ্যাক্ট তোমারও ক্ষতি করতে পারে, তোমাকে মেরেও দিতে পারে। কারণ তুমি তাকে আটকাচ্ছ। কালপুরুষের একটাই টার্গেট থাকে যে আমি মেয়ে নেব। একজনকেই ওরা ফার্স্ট একজন করে ধরে, একজনের সাথে করছে। তারপরে কি হলো, যখন তার হয়ে গেল একদম, তার কাছে আর কিছু নেই, ওরা এনার্জিটাকে ড্রেন করে। ওই বাড়িতে ঢোকার পরে মানে এত এনার্জি লস হচ্ছিল সবার, মাথা ব্যথা। আমার যে কোনো জায়গায় যেখানে এন্টিটি থাকে আমার একটা জিনিস কমন হয়, সেটা হচ্ছে মাথা ব্যথা করে, যেটা আমার অন্য জায়গায় হয় না। অনেক জায়গায় যাই সেখানে তো কিছুই থাকে না, অনেক জায়গায় যাই থাকে। তো এবার ব্যাপারগুলো হচ্ছে ম্যাক্সিমাম এইগুলো খুব ফেক, মানুষের নিজের একটা ব্যাপার থাকে যে না আমি ভাইরাল হব বা আমার মনে হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় ফেকই হয়। তো এই যে এই ধরো তোমাকে ইউজ করতে করতে নয় তোমাকে পাগল করে দেবে, নয় তোমাকে মেরে দেবে, এই দুটো জিনিস ওরা করে। এর বাইরে ওরা কিছু করবে না। খুব সম্ভবত যদি তোমাকে পাগল করে দেয় তো তুমি ওখানে তোমার আর কিছু করার নেই। পাগল করলেও কিন্তু ওরা সেটা তোমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু যদি মেরে দেয় তখন তার মানে আর কিছু নেই তোমার মধ্যে। ওরা অ্যাকচুয়াল তোমার সাথে ইন্টিমেট হচ্ছে, কিন্তু ওরা এনার্জিটাও নিচ্ছে। যে কোনো স্পিরিট, যে কোনো এন্টিটি তোমার থেকে শুধু এনার্জি নেবে, কারণ ওদের কাজই ওটা। এনার্জি ছাড়া ওরা কী করে শক্তিশালী হবে? তোমাকে যদি আমি একটা মিষ্টি আম খেতে দিই যেটা তুমি কোনো দিন খাওনি, তুমি কি ওটা খাবে? ফার্স্ট অফ অল তোমার ভালো লাগবে? তা তোমাকে যদি আবার সেকেন্ড টাইম তোমাকে দিই, তা তুমি কি ওটা খাবে না? আবার তো খাবে। ব্যাপারটা এরকমই। তো আমি ওনাকে বললাম, ওনাকে বলার পরে তারপরে উনি আমাকে বললো যে ঠিক আছে আমি দেখছি, আমি তোমাকে জানাচ্ছি। তারপরে কি হলো, তারপরে 2-3 দিন কথা বলছে, আমার ভয় লাগছে, এই লাগছে ওই লাগছে। আলটিমেটলি কী হলো, আমার সাথে কন্ট্যাক্টটা বন্ধ করলো, আমাকে আর কন্ট্যাক্ট করছে না। যখন এরকম এন্টিটি থাকে না, ওরা কন্ট্যাক্ট বন্ধ করিয়ে দেয়। এরকম অনেক কেসেস আছে আমার কাছে, যেখানে আমার কাছে ওরা এসছে, কিন্তু যে আমাকে কন্ট্যাক্ট করেছে সেই পরে আমার সাথে আর কন্ট্যাক্ট করতে চাইছে না, কারণ তাকে বাধা দেওয়া হচ্ছে। তো কন্ট্যাক্টটা বন্ধ করে দেয়। তো আমি জিনিসটা ভাবিনি যে জিনিসটা এরমভাবে হবে। তোমার ধরো খুব জোর 7-8 দিন হবে, 7-8 দিন আগে, মানে একদম রিসেন্ট ঘটনা এটা। 7-8 দিন আগে আমি জিনিসটা শুনেছি ভাড়াটের কাছ থেকে। ওরা ফিরেছিল ওখানে, জিনিসপত্র নিয়েছে কিনা আমি জানি না, মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আচ্ছা, এটা হচ্ছে মানুষের ধারণা, কিন্তু আমার ধারণা এটা নয়। তাহলে আমার ধারণা হচ্ছে যে ওখানে যেই এন্টিটি ছিল বা এন্টিটিস ছিল, তাদের মাধ্যমেই জিনিসটা হয়েছে। ঠিক আছে, ওকে অনেকবার ইউজ করা হয়েছে ওরকমভাবে। তুমি যদি বিছানাটা দেখতে, আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি বিছানাটা দেখতে তুমি বুঝতে পারতে যে একটা বাড়িতে এরকম কীভাবে হতে পারে। এটা কোনো দিন সম্ভবই না। এটা কীভাবে হতে পারে? ওর সাথে কোনো কারো কন্ট্যাক্ট নেই, যারা পাড়ার প্রতিবেশী তাদের সাথেও কোনো কন্ট্যাক্ট নেই। একটা মানুষ সারাদিন একা থাকছে, শুধু ফোন ঘাঁটছে, শুয়ে আছে, সারা রাত ঘুমাচ্ছে না, শুধু দিনে ঘুমাচ্ছে, সারা রাত জেগে আছে, আর সারা রাত জেগে ওই জিনিসটা তার সাথে হচ্ছে, যেটা তার ভাড়াটেরাও প্রমাণ পেয়েছে। তাহলে তুমি এটাকে কী বলবে? তোমার হিসেবে তুমি এটাকে কী বলবে? এটা কোনো নর্মাল ইনসিডেন্ট? না, নর্মাল ইনসিডেন্ট নয়। তো আমি ভেবেছিলাম যে যদি আমার সাথে কানেকশানটা হয়, আমি চেষ্টা করব যে যদি বাঁচানো যায়। ম্যাক্সিমাম কেসে বাঁচানো যায় না। আমার বান্ধবীটাকে বাঁচাতে পেরেছিলাম, কারণ যার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম সেভাবে দুজনে আমরা কাজটা করেছিলাম। তো তিনি খুব ভালো ছিল, সবাই তো ভালোভাবে কাজ পারে না। তো আমি ভেবেছিলাম যে চেষ্টা করব, কিন্তু আমার সাথে কন্ট্যাক্টটা যখন বন্ধ হয়ে যায় তারপর আমার কাছে আর কিছু করার থাকে না। আমি তাকে কল করতে পারি, বলতে পারি, এর বেশি আমি কী করবো, আমার কি? কিন্তু এই জিনিসটা যখন শুনলাম তখন খুব খারাপ লাগলো।
আর কালপুরুষ হচ্ছে ওরা আমাদের আশেপাশে না অনেক এন্টিটি থাকে, মানুষ বিশ্বাস করুক না করুক এখন সায়েন্সের যুগে থাকে, ওরা সবসময় একটা টার্গেটে থাকে যে কখন আমি জিনিসটাকে ক্যাপচার করতে পারবো, মানুষটাকে ক্যাপচার করতে পারবো, বা এই জায়গাটা ঢুকতে পারবো, থাকতে পারবো। ওরা একটা বাসস্থান চায়, যদি কাউকে পজেস হয় যেটা খুব কম হয়, তো ওরা একটা জায়গা চায়, ওরা সুখগুলো ভোগ করতে চায় যেগুলো আমরা মানুষরা করি, এর বাইরে কিচ্ছু না। আর ওদের মেন টার্গেট হচ্ছে এনার্জি। একটা এনার্জি তুমি একজনের থেকে নিয়ে আবার অন্যজনের কাছে যাচ্ছ, তুমি আরও শক্তিশালী হয়ে যাচ্ছ, তো তোমাকে ডিফিট করা, তোমাকে বার করা খুব কঠিন। এই জিনিসটাই ফলো হতে থাকে। আর প্যারানর্মাল ইনভেস্টিগেশনে তুমি যদি বলো, যারা ইনভেস্টিগেটর হয় তারা কি করে, তারা ওখানে কিছু আছে কি না সেটুকু বলে, ঠিক আছে, কী আছে না আছে সেটাও বলতে পারে না, আছে প্রেজেন্স আছে কি নেই ব্যাস এইটুকু বলে। তুমি একটা ইএমএফের সামনে যদি একটা ফোনও নিয়ে যাও সেখানেও রিডিং দেবে দেবে তো অনেক সময় এগুলোকে মানুষ ধরে না যে না এটা আসল কি নকল বা ফেক দেখাচ্ছে, এনার্জি নেই তাও বলছে ভিউর জন্য বলছে। হ্যাঁ, কিছু ইয়ে অবধি এটা ঠিক, ওই জন্যই সব রকম মানুষকে জানতে হয় যাতে আমি প্রমাণটা দিতে পারি যে না এরকম নয়, আসলে এই জায়গাটায় এনার্জি আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মেন। তো প্যারানর্মাল ইনভেস্টিগেশন জিনিসটা হচ্ছে তোমার এড ওয়ারেন, লরেন ওয়ারেন এরাও ছিল, ঠিক আছে, এদেরকে আমি খুব মানে মানি, কারণ ওনাদের মধ্যে একজন সাইকিকও ছিল, লরেন ওয়ারেন, ঠিক আছে। তো ওনার থ্রু থেকেই জিনিসগুলো পরপর পরপর হচ্ছে, মানুষ করছে এখন। জিনিসটা ভালো, কিন্তু খোঁজার জন্য ভালো, কিন্তু সেটা রেমেডিও করতে হবে। তো আলটিমেটলি এটা আমার একদম সবথেকে রিসেন্ট কেস, যেটা যেটা কোনো সলিউশন আমি করতে পারিনি। আমার এই জন্যই তোমাকে বললাম যে সলিউশনটা দেওয়া উচিত, কারণ আমার এখনও অবধি আফসোস হয়, আর এটা আমার সারা জীবন আফসোসটা থাকবে যে যদি হয়তো আমাকে কন্ট্যাক্ট করতো আমি চেষ্টা করতে পারতাম, আমি জানি না কতটা কী পারতাম, চেষ্টা করতাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এর বাইরে তোমার ইনসিডেন্টস অনেক আছে, আমি তোমাকে আরও ইনসিডেন্ট বলছি। সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ইনসিডেন্ট আমি বলছি, আমার ওয়াইফের কেসটা আমি তোমাকে বলছি। আমার ওয়াইফ ছোটোবেলায় যখন ধরো ক্লাস 10-এ পড়তো, ক্লাস 10-এ পড়ার সময় স্কুল থেকে আসা যাওয়া করতো, ও স্কুল সামনেই, বেশি দূরে না, হেঁটে যাওয়া আসা করা যায় বা সাইকেলে যাওয়া আসা করা যায়, তো যাওয়া আসা করতো বান্ধবীদের সাথে হোক, ঠিক আছে। তো একদিন ওরকম ও আসছিল একটা বান্ধবীর সাথে, তো ওর বাড়ি যখন আমার ওয়াইফের বাড়ি চলে এলো, নিজের বাড়ি যখন চলে এলো, বান্ধবীটা চলে গেল আর ওর বাড়ির দিকে ঢুকছে, গলির বাড়ি ঢুকছে, রাস্তার ওপরেই বাড়ি। তো ও একটা কাজ করলো কি, থুতু ফেললো, এরমভাবে যেরকম আমরা রাস্তায় থুতু ফেলি ওরকম থুতু ফেললো। তো থুতু ফেলে আবার নিজের বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যেতে 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 একদম বাড়ির দরজায় অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ওদের বাড়িতে তখন তোমার ওর যে কাকু আছে, কোনো একটা কিছু বিজনেস করতো এরকম, যেখানে ছেলেপুলেরা থাকতো, মানে অনেক লোক থাকতো আর কি বাড়ির ইয়েতে। তো ওরা দেখে ওরা চেঁচামেচি করছে যে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। তো তখন ওদের বাড়ির লোক এসে ওকে তুলে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে তারপরে দেখছে জ্ঞান ফিরছে না, তো হসপিটালেও নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে শান্তিপুর হসপিটালে নিয়ে গেছে। শান্তিপুর হসপিটালে নিয়ে গিয়ে তোমার যখন জ্ঞান ফিরেছে তখন বলছে, আমার ওয়াইফ বলছে যে দুধ আর কলা খাবো, দুধ আর কলা খাও, এইটাই বলছে। আর দৃষ্টিটা মানে এমন দৃষ্টি সেটা নর্মাল মানুষের না, একটু একটু আলাদা। তো বলতে 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 বলছে ওর মা বলছে কি দুধ আর কলা খাবি, এই করে তারপরে ওকে মনে হয় দিয়েছিল দুধ আর কলা, অতবার বলার পরে তো বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে বলছে, ওর মা আমাকে বলছে যে যেরকম সাপ যেরকম ক্রল করে না, মানে এরকম এঁকে বেঁকে যায়, ওরমভাবে মানে দরজা দিয়ে বেরিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে রাস্তায় বসে আছে। ওদের ঘরে একটা তোমার ওই শোকেস আছে, এরকম পাল্লাগুলো থাকে না, আগেকার দিনে যেরকম হতো পাল্লা, এরকম লোহার একটা ছোট্ট রড থাকতো, ওটাও দাঁত দিয়ে ভেঙে দিয়েছিল। আচ্ছা, দাঁত দিয়ে এরকম কামড়ে ওই টাইমে, মানে যাদের হয় এই জিনিসগুলো তাদের তো মনে থাকে না, আমার ওয়াইফ এখন আমাকে বলে আমার তো মনে নেই কিছু। তো এরমভাবে দাঁত দিয়ে এরম ধরে পুরো ছিঁড়ে ফেলে দিয়েছিল, ওটা এখনও আছে ওই জায়গাটা, আমি এখন দেখেছি যে ওই জায়গাটা ওটা নেই, রডটা একটা রড নেই। তো ও তারপরে তোমার ওরম হওয়াতে ঘরে বসে আছে, দুলছে, দুলে কী সব মুখে বিড় 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 করে বলছে। বলার পরে তোমার বলছে যে এইখানে পুজো হচ্ছে, এখানে পুজো হচ্ছে, একটা জায়গার নাম করে বলছে এখানে পুজো হচ্ছে, আমি যাব। তো এবার ও বাড়ি থেকে কী করে বলছে, সবাই তো অবাক হয়ে যাচ্ছে। তোকে নিয়ে গেছে, দেখছে হ্যাঁ ওখানে পুজো হচ্ছে, পুজোর ওখানে গিয়ে ওকে বসানো হয়েছে। বসানোর পর ওকে কী করছে, ও পুজোর যা যা জিনিসপত্র আছে সব ফেলে দিচ্ছে, মানে পুজোটা হতে দেবো না, ফেলে দিল। ওখানে সবাই তো রাগারাগি করলো, ওকে ওখান থেকে আবার নিয়ে চলে এলো। আর অসম্ভব শক্তি গায়, একজন দুজন মিলে পারছে না। তো তারপরে তোমার আবার একটা জায়গায় বলছে এখানে পুজো হচ্ছে, ওখানেও যাবো, সেটা ওর মামা বাড়ি, ওখানে গিয়েও সেম জিনিস করছে। হওয়ার পরে ওখান থেকে ওকে নিয়ে চলে আসা হলো। তো এবার বলছে আমি গঙ্গায় যাব, গঙ্গায় কী করবো, গঙ্গায় স্নান করবো।
তো গঙ্গায় নিয়ে যাবে না, ওর মা বলছে না যেতে দেবো না, কারণ ধরো বাই চান্স যদি গঙ্গায় মেরে ফেলে কোনোভাবে, কি জলের ব্যাপার, তখন তো অসুবিধা হয়ে যাবে। তো তখন তাও নিয়ে গেছে গঙ্গায়, গঙ্গায় স্নান করবে। গঙ্গায় স্নান করার টাইমে ওকে আর গঙ্গায় নামতে দিচ্ছে না, ও শুধু মগ দিয়ে স্নান করছে, ঠিক আছে। ওইভাবে কোনো রকম করে তারপরে ওকে এনেছে। আনার পরে, বাড়িতে আনার পরে বিভিন্ন রকম আরও কাজকর্ম ও করেছে। যেরকম তোমাকে আমি যেটা বললাম যে বারবার ক্রল করে চলে যাচ্ছে, ওই জিনিসটা বারবার ও করছে, আর বিড়বিড় করাটা ওটা আছে। তারপরে ওকে নিয়ে গেছিলো কাছড়াপাড়া একটা জায়গায়, যেখানে বলা হয়েছিল যে ও যখন থুতুটা ফেলেছে, প্রথমে তো ওখানে ঢুকতে চাইছিল না, তো অনেক কষ্টে ঢোকানোর পরে এটাই বলেছিল যে যেখানে ও থুতুটা ফেলেছে ওখানে কোনো একটা এন্টিটি ছিল, যেই এন্টিটিটা, এরপরে আমি তোমাকে আরও একটা জিনিস বলবো, ওদের বাড়িরই এন্টিটি। ওদের বাড়িতে, ওদের বাড়িটা অনেক বড় জমির ওপরে, 14-15 কাঠা জমির ওপরে বাড়িটা, অনেক পুরনো দিনের বাড়ি, এখন আর যেটা নেই। তো ওই এন্ট্রিটা ওই বাড়িরই, ওখানে ও ছিল কোনো কারণে, থুতুটা ওর গায়ে গিয়ে পড়েছে, ওই জন্য ওকে ও পজেস করেছে। পজেশন কিন্তু খুব ইজিলি হয় না, অনেক কম হয়। তো এইটা হওয়ার পরে ওকে একটা ছোটো তাবিজ দিয়েছিল, ওই তাবিজটা বলেছিল কোনোদিন খুলতে না। তারপর থেকে ওর কোনো সেরকম অশান্তি হয়নি সেরকম, কিন্তু তোমার তাবিজটা ওর হাত থেকে খুলে পড়ে যায়। এবার ধরো যখন আগে কথা হতো, তখন আগে কথা হওয়ার সময়, যখন বিয়ে হয়নি, কথা হওয়ার সময় রাতে ধরো কথা বলছি, আমি ফোনে শুনতে পাচ্ছি কেউ ফিস ফিস করে কিছু বললো, আমি শুনতে পারলাম, ঠিক আছে। ও বলছে যে মনে হলো না আমার মানে মাথার উপরে কেউ দাঁড়িয়ে আছে, না এই তো কেউ ফিসফিস করে কিছু বললো, আরও ভয় পেয়ে যাচ্ছে, আমি কিছু বলছি না, মানে কনস্ট্যান্ট কেউ ফিসফিস করে কিছু বলেই যাচ্ছে, ঠিক আছে, মানে যেই ভাষাটা বুঝতে পারছি না। তো ওর মাথার উপর একটা চেয়ার থাকতো, যে চেয়ারটাও তারপরে আর ফাঁকা রাখতো না, কারণ যখনই এরকম হতো মনে হতো কেউ দাঁড়িয়ে আছে, ওর গায়েও হাত এরকম রেখেছে, পায়ের তলাতেও এরকম রেখেছে, ঠিক আছে। আমি একদিন ওর বাড়িতে শুয়ে আছি, ওর বাড়িতে শুয়ে থাকতে থাকতে রাতের বেলা সামনে পুকুর আছে, যে কোনো পুকুরে সবসময় মাথায় রাখবে, যে কোনো পুকুরে বা যে কোনো জলাজমি সবসময় হন্টেড, ওখানে কোনো না কোনো কিছু থাকবেই, এটা 100%। পুকুর মানে ওখানে কিছু না কিছু থাকবেই, আর ওখানে আছেও। তো তারপরে হচ্ছে আমি একদিন শুয়ে আছি এরমভাবে, এদিকে চিত হয়ে শুয়ে আছি, বিছানায় এইটুকু জায়গা একটু ফাঁকা ছিল। তো হঠাৎ করে শুয়ে থাকতে, আমি ঘুমাইনি না, চুপচাপ শুয়ে আছি, শুয়ে থাকতে একটা হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে এসে কেউ বসলো। একটা তোমার খাটের মধ্যে যদি কেউ এসে বসে, তুমি ওটা বুঝতে পারবে যেখানে কেউ এসে বসলো। আমি না, যখনই ওটা ফিল করলাম, হালকা করে এরকম করলাম, এরকমভাবে দেখলাম যেমন সারা ঘরে কেউ নেই। আমি আবার চুপচাপ, আমার যেহেতু আমার নিজের প্রোটেকশান থাকে, আমি জানি যে আমার কোনো কিছু হবে না, আমার চিন্তা করছি আমার ওয়াইফেরটা, ও এখন কিছু বলবে কি বলবে না, ধরো টাচ করলো বা কিছু, আমি চুপচাপ আছি পুরো, আমি বুঝতে পারছি আমার পাশেই একদম আছে। কিছুক্ষণ পরে আমি চুপচাপ শুয়ে থাকতে থাকতে আমার মন্ত্র আমি জপ করছিলাম নিজের মতো, কিছুক্ষণ পরে আমি পুরো বুঝতে পারলাম যে উঠে গেল কেউ আবার বিছানা থেকে, যেরকম উঠে যেরমই হয় উঠে গেল। তারপরে সেরকম কিছু আর ফিল আমার আমার অন্তত হয়নি। ওদের যে বাড়িটা, যে পুকুরটা আমি তোমাকে বললাম, আমি তোমাকে বলছি এবার, ওদের যেইখানে ওরা এখন ভাড়া থাকে, বাড়িটার মধ্যে তোমার কাজকর্ম চলছে, ওরা এখন ভাড়া থাকছে। তো ওই বাড়িতে তোমার মিষ্টি আছে, মিষ্টির দোকান, পেছনে মিষ্টি তৈরি হয়, তার পেছনে ওরা ভাড়া থাকে। ওখানে একটা ঘর আছে, ওই ঘরটা এখন জেনারেটর রুম বা এরকম কোনো ডিভাইস ওরা রেখেছে। ওই ঘরে একদিন মিষ্টির দোকানের একজন রাতের বেলা, 1টার পরে, রাতের বেলা অনেক রাত অবধি মিষ্টি তৈরি হয়, তো 1টার পরে সে শুতে গেছে ওই ঘরে, ওই ঘরে শুতে গেছে, ঘরটা পুরো খালি, রেস্ট করে, ওরা অনেক সময় রেস্ট করে। তো সে গিয়ে শুয়েছে, শোয়ার পরে সে বলছে যে আমি শুয়ে আছি, মনে হচ্ছে আমার চারদিক দিয়ে মানে পুরো রাউন্ড করে আমাকে কেউ ঘুরছে, পুরো পায়ের আওয়াজ আমি পাচ্ছি। তো আমি শুনছি ঠিক আছে চলো। তো তারপরে লোকটা ঘুমিয়ে পড়েছে, ওরম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। লোকটাকে স্বপ্নতে বলছে, তখনই ওই দিনই স্বপ্নতে বলছে যে আমি এতবার করে মানে তোকে করলাম, ঘুরলাম, তুই তাও বুঝতে পারলি, তুই তাও এখানে শুয়ে আছিস, আমরা এখানে আছি 3জন, এখান থেকে চলে যা। 3জন আমরা এখানে আছি, এখান থেকে চলে যা। লোকটা না যখনই ঘুমটা ভেঙেছে ওখান থেকে বেরিয়ে পুরো ঘেমে গেছে, এসে এদেরকে বলেছে। এদেরকে বলার পরে এরা আমার ওই শ্বশুরবাড়িতে বলেছে। তো ঠিক আছে, তারপরে আমি তখন তো বিয়ে হয়নি, জানি না, রিসেন্ট যখন আমি গেছি ধরো প্রথম একদম, যখনই ওখানে ঢুকি না মনে হয় যে ওই জায়গায় কিছু একটা আছে। আমি বললাম যে ঘরটা আমাকে দেখা, আমাকে ঘরটা দেখা, আমি একটু ঘরটায় যাবো। তো যেহেতু তোমার মালিকের ছেলের সাথে, মিষ্টি দোকানের মালিকের ছেলের সাথে ভালো চেনা জানা, তো গেছি ঘরটার মধ্যে।
গিয়েই একটা গন্ধ, আমি তোমাকে বললাম যে গন্ধ পাওয়া যায়, একটা অদ্ভুত টাইপের গন্ধ। তো ওই গন্ধ তোমার, আমি দেখলাম সব কিছু, ঘরটা অদ্ভুত টাইপের ঠান্ডা, অন্য ঘরগুলোর থেকেও কিন্তু ঠান্ডা, অনেক ওখানে ঘর আছে কিন্তু ঠান্ডা। আমি ইয়ে করে আমি কেমন একটা লাগলো, আমার ঠিক লাগলো না, আমি ওখান থেকে বেরিয়ে এলাম। ওই রাতে আমি ঘুমাচ্ছি, ওই দিন রাতে আমি ঘুমাচ্ছি, আমাকে বলছে স্বপ্নতে আমার একটা মহিলা এসছে, বলছে আমরা এখানে 3 জন আছি, যেটা ওনাকেও বলেছিল, আমরা এখানে 3 জন আছি, হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের বাচ্চাটা। আমরা ওরা ওখানে আছে 120 বা 21 বছর ধরে, ঠিক আছে? যখন এই জিনিসগুলো তৈরিও হয়নি, এই মিষ্টির দোকান হোক, ঘর হোক, তৈরি হয়নি। ওনার কী করেছিল হাজব্যান্ড, ওরা হয়তো ওখানে ধরো ঘর ছিল, সেটা ভেঙে চুরে যাই হোক এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো ওনার হাজব্যান্ড কী করেছিল, দুজনকে মেরে নিজে সুইসাইড করেছিল, মা আর বাচ্চাটাকে মেরে সুইসাইড করেছিল, বাচ্চাটাকে পুকুরের জলে মেরেছিল, ওই যে পুকুরটা যেটা তোমাকে বলেছিলাম, তোমাকে বললাম ওই পুকুরে অনেক মাছ, ওই পুকুরে অনেক সময় রাতের বেলা, ঠিক আছে, মনে হয় কেউ ঝাঁপ দেয়, ঠিক আছে, ওরাও ইয়ে করেছে, যারা মিষ্টি বানায় তারাও ইয়ে করেছে, একদম সামনে পুরো আওয়াজ পাওয়া যায় কেউ ঝাঁপ দিল, হেভি জোরে আওয়াজ হয়। তো ওরা কী করেছিল, ওইখানে ওই হাজব্যান্ডটা মেরে তারপর নিজে সুইসাইড করেছিল। তো আমাকে বলছে যে মুক্তি দিতে পারবি, যদি মুক্তি দিতে পারিস তাহলে এখানে আসবি, নাহলে আসবি না, নাহলে মেরে দেবো, এখানে যাতে কেউ না আসে। ওখানে ধরো 120-21 বছর ধরে কোনো এন্টিটি থাকে, সে ওরা চেষ্টা করেছে, সবাইকে বলে না, এরা বুঝতে পারে, ধরো তুমি একটা খুব ভালো মানুষ, তুমি নিজে বলছো তুমি ভালো, কিন্তু ওরা মানে আমাদের থেকে অনেক হাই এনার্জি, ওরা অনেক আগে বুঝে যায়। আজকে ধরো যে ইনসিডেন্টগুলো আমি তোমাকে বললাম, সেই এনার্জিগুলো প্রেজেন্ট আছে, এখনও তারা প্রেজেন্ট আছে। তো সেইখানে তারা যদি না চায় যে আমি তোমার এখানে এসে কিছু বলবো, বা তোমার এখানে যারাই আসছে তারা বলবে যেগুলো রিয়েল ইনসিডেন্ট, তারা বলতে পারবে না, ঠিক আছে? অনেক সময় অনেক এন্টিটি চায় না যে ঘটনা শেয়ার হোক। আমার মায়ের ঘটনাগুলো আমি যতবার বলেছি, সব জায়গায় যাদের বলেছি, তুমি প্রুফ দেখতে পারো অন্য পডকাস্ট চ্যানেলটায়, যে আমি বলেছি আমার সাথে সবসময় একজন থাকে, ইনফ্যাক্ট এখনও আছে, যে আমাকে প্রোটেক্ট করে, এই না যে আমার সাথে যাচ্ছে বা কিছু, ঠিক আছে, থাকে অনেক সময়, অনেক সময় থাকে না, যে আমাকে প্রোটেক্ট করে। আর আমারও একটা চ্যানেল ছিল পডকাস্টের, তুমি এখন সার্চ করলে পাবে, ওই চ্যানেলটা আমি ডিসকন্টিনিউ করি, যখন হরার পডকাস্ট হতো ওখানে আমার লাইটে খুব সমস্যা হতো, ঠিক আছে, এরকম হয়েছে আমার কাছে ফুটেজ আছে, লাইটটা বাস্ট করে গেছে, এরকম হয়েছে, তারপরে আমি বন্ধ করে দিই জিনিসটা। তো সেই জায়গায় তোমার কি হয়, আমার সাথে থাকে। আর ওই পডকাস্টে যখন আমি গেছি, এই জিনিস আমার মায়ের ইনসিডেন্টটা আমি বলছি, তখন আমি বলেছিলাম যে এরকম লাইটের সমস্যা হয়, তখনই ওদের যে একটা তোমার ধরো ল্যাম্প আছে তোমার এখানে যেরকম, ওদের ওখানেও আছে, ওটা পুরোপুরি পড়ে গেল, এরকম বেন্ড হয়ে গেল ওই মোমেন্টটাই। মানে মানুষকে আমি আমি বলছিলাম যে আমি তো প্রুফ দেখাতে পারি না, থাকলে দেখাতাম, ওই মোমেন্টে ওটা বেন্ড হয়ে গেল, ঠিক আছে? তো আমার সাথে এরকম আমি অনেক প্রবলেমে পড়েছি, যেখান থেকে বেরোনো খুব মুশকিল, কিন্তু মানে কেউ না কেউ আমাকে বাঁচিয়ে দিয়েছে। কিছুদিন আগেও ধরো আমার বাড়িতে আমি এরকম স্লিপ করে গিয়েছি, পুরো স্লিপ করে গেছি, মানে আমার পাটা ভাঙবে, আমি এমনভাবে পড়ছি, মনে হলো কেউ আমাকে টেনে আবার সোজা করে দিল, মানে উইথ ফ্র্যাকশন অফ সেকেন্ডস। এরকম হতেই থাকে। আমার বাড়ি কেসে তোমাকে আমি বলি, আমার বাড়িটা আমার 35 বছর পুরনো, আমার দাদু বানিয়েছিল। তো আমার দাদু যেরকম বানিয়েছিল, বাড়িটা আজ অবধি আমার সেরকমই আছে। ওই বাড়িতে কোনো রকম প্রবলেম কিন্তু ছিল না, যখন আমরা ছোটো ছিলাম খুব ভালো ছিলাম। ওই বাড়িতে সব কিছু হচ্ছিল, আমরা পড়াশোনা করেছি, আমি কলেজ করেছি, আমি কাজকর্ম করেছি, যতদূর করেছি, ততক্ষণ অবধি সব কিছু ঠিক ছিল। আমার দাদু এই কাজগুলো জানতো, ঠিক আছে? তো ধরো অ্যাস্ট্রোলজি হোক বা এই বাড়ি বেঁধে দেওয়া যে ব্যাপারটা বলে, এই জিনিসগুলো জানতো। আমি আমার দাদুর থেকে ম্যাক্সিমাম কাজ আমার দাদুর থেকে শেখা, এরকম না আমি কোনো কারোর কাছে দীক্ষিত বা কিছু, আমি অনেক রকম কাজ জানি, কিন্তু সেগুলো আমার সব মানুষের থেকে শেখা, ঠিক আছে? তো ম্যাক্সিমামটা আমার দাদুর থেকে শেখা। তো বাড়িতে যেহেতু আমি বলতাম যে এই জিনিসগুলো যে করো, জিনিসগুলো কী করছো আমাকে একটুখানি বলো, আমাকে একটু শেখাও না, এটা একটা খুব ইয়ে ছিল আমার। তো বলতো যে না তুই পারবি না, তোর এই হবে না ওই হবে না। তো হঠাৎ একদিন আমাকে বললো যে তুই শিখবি। আমি বললাম যে হ্যাঁ আমাকে বলো না, আমি তো কবে থেকে বলছি যে শিখবো। তো আমি আমার দাদুর থেকে তোমার অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি আর এই বাড়ি বন্ধন, দেহ বন্ধন, ঠিক আছে, এই জিনিসগুলো আমি শিখি, যেগুলো আমি আজ অবধি কোনো পডকাস্টে বলিনি। শুধু এটাই বলেছি যে আমি আমার দাদুর থেকে শিখেছি কিছু কাজ, কিন্তু আমি তোমাকে বললাম, কথায় বেরিয়ে গেল। তো এই জিনিসগুলো শেখার পরে আমার দাদু বাড়িটাকে বেঁধে রাখতো, যতদিন বেঁচে ছিল 2017 অবধি বাড়িটাকে বেঁধে রাখতো রোজ রাতে। আমি জিজ্ঞেস করতাম প্রথমে যে কী করছো, বলছে বাড়িটাকে বেঁধে দিচ্ছি। হয়তো কিছু বুঝতো, যেটা আমি এখন বুঝি যে কেন করতো। আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে, ওই জায়গাটা না পুরো জলা জমি,
ওখানে একটা পুকুর আছে, চাঁদমারি পুকুর। তো ওই পুকুরে অনেক রকম হয়েছে, অনেক রকম। ওই বাড়িতে ওই পুকুরে মোটামুটি 13 থেকে 14টা সুইসাইড হয়েছে। আগেকার যারা লোক, আমাকে একজন ড্রয়িং শেখাতে আসতো, তো উনি খুব বয়স্ক, উনি আমাকে বলতো যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই পুকুরটা বাজে, বলতো ওই পুকুরে আগে মানে এই পার থেকে ওই পার হয়ে যেত। ওরা নিজের চোখে দেখেছে, একটা অনেক বড় বাঁশবাগান ছিল, সেখানে রাতের বেলা যাচ্ছে, ঠিক আছে, হেঁটে 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 যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আর আমার যে স্যার, যে আমাকে ড্রয়িং শেখাচ্ছে, সে একটা এরকম হারিকেন নিয়ে পেছনে যাচ্ছে। এরকমও হয়েছে, মানে টেনে নিয়ে যাচ্ছে, মেরে দেবে। তো ওটা অনেক বাজে জায়গা হলো। আমাদের ওখানে যতগুলো জমি আছে সব কটা জলা জমি, ওখানে আদিবাসী পাড়া ওটা আমাদের। তো যখন তোমার সিভিলাইজেশনে তোমার এই বাড়িগুলো আসেনি, এই বড় বাড়িগুলো বা বাঙালিরা আসেনি, ঠিক আছে, আগে পুরোটাই আদিবাসী পাড়া ছিল, ধান ক্ষেত ছিল। ওরা কি করতো, তখন তো শ্মশান ছিল না, যত মানে যেই মারা যেত ওরা ওখানে পুঁতে দিত। তো তুমি কোথায় কী পোতা আছে তুমি বুঝতে পারবে না, যখনই তোমার পুঁতে দিল ওই জমিটা ইয়ে হয়ে গেল, বাস্তুদোষ ওখানে হয়ে গেল। এরকম হাড়গোড়ও পাওয়া গেছে, ঠিক আছে, মানুষের হাড়গোড়ও পাওয়া গেছে। তো ওরা আদিবাসী, ওরাতে ওখানে কোনো টাকা পয়সাও নেই, কোনো শ্মশান নেই যে পোড়াবে, কাঠের খরচা অনেক, ওরা ওই কাজটাই করতো। বাচ্চা মারা গেল এরমভাবে খুঁড়ে পুঁতে দিল। তো আমাদের ওইখানে যতগুলো বাড়ি আছে, মানে জায়গাটা এনার্জিটাই লো, প্রত্যেকটা বাড়িতে সমস্যা আছে। যার বাড়িতে যাবে তোমার দেখেই মনে হবে এই জায়গাটা এরকম কেন, সবার দোতলা তিনতলা বাড়ি আছে কিন্তু এত এনার্জি কেন, মানে এনার্জি নেই, বিশাল লো। তো আমার বাড়িতে যখন ধরো জিনিসগুলো হচ্ছে, আস্তে আস্তে দেখছি আমার মা মারা গেল 2014-তে বার্ন কেসে, আমার দাদু 17-তে মারা গেল। তারপর থেকে আমার বাড়িতে তোমার একটা না একটা লেগেই আছে, ফাইন্যান্সিয়াল লস, তারপরে তোমার শরীর খারাপ, তারপরে কাজ হচ্ছে না, যেটা হয়ে যাওয়ার কথা সেই জিনিসটা হচ্ছে না। যখন কোনো এন্টিটি কোথাও থাকবে 3টে জিনিস হবে, আমি তোমাকে বলেছি, এটা একদম সবথেকে বড় সাইন। তোমার ঘর তো নোংরা থাকবে, তুমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করো তুমি দেখবে নোংরা হয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল লস হবে, মেডিকেল ইস্যুস হবে, এই 3টে তোমার হবেই হবে। যখনই তুমি দেখবে এইগুলো রেগুলার হচ্ছে, তুমি কমানোর চেষ্টা করছো, কমছে না অনেক দিন ধরে, তারপরে তখন তোমাকে দেখতে হবে যে তাহলে কী হচ্ছে ব্যাপারটা। এখন একটা জিনিস খুব উঠে গেছে, আমার কাছে গাড়ি নেই, ওর কাছে গাড়ি আছে, খুব দামি গাড়ি আছে, তো খুব ভালো আছে, তাহলে ওর ক্ষতি করে দেবো, বান মেরে দেবো। এই জিনিসটা খুব হচ্ছে আমার বাড়িতে। আমি এরকম সর্ষে প্যাকড করা, পুরো একদম বিরিয়ানির যে চাটনি দেয় ওর ইয়েতে সর্ষে, এতটা সর্ষে একদম যত্ন করে কেউ রেখে দিয়েছে আমার বাড়ির বাগানে, যাতে কেউ দেখতে না পায়। রেগুলার আমি পেয়েছি, ঠিক আছে, আমার বাড়িতে প্রেত চালান করা হয়েছে। জানো তুমি কে শত্রু? আমি সবই জানি, কিন্তু এখানে তো বলা যাবে না। আর আমাদেরকে এটাই বলা হয় যে কে করেছে সেটা বলবে না, তুমি অ্যাপিয়ারেন্সটা তাকে বলে দিতে পারো, কেমন দেখতে, কি না কি, এগুলো স্বপ্নতে আছে, কিন্তু কে করেছে এটা তোমার বলার ইয়ে নেই। এটা বলতে না করা হয়, মানে আমরা যেভাবে কাজ শিখেছি। অনেকে বলে দেয়, দেখো খুব যদি অনেক বড় সমস্যা থাকে বুঝতে পারছে না, তখন বলে দেয়, কষ্টে আছে সেটা দেখে তখন বলে দেয়। তো এই জিনিসটা করা হয়েছে আমার বাড়ি আশেপাশে, অনেক এরকম বাড়ি আছে, এর থেকে বেশি ডিপে গেলে হয়তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেক বাড়ি আছে যারা এই জিনিসগুলো করে পূর্ণিমা অবসাতে, এটা প্রত্যক্ষ প্রমাণ। আমার বাড়িতে বাগানে অনেক রকম গাছ আছে, আমার মা লাগিয়েছিল, অনেক রকম গাছ আছে, সেখানে তুলসী গাছ থেকে শুরু করে কলা গাছ, আম গাছ সব আছে। তো সেখানে দুব্ব তুলতে আসতো, পুজোতে যেই লাগে আশেপাশের বাড়ি থেকে তুলতে আসতো। তো ওই টাইমে ধরো আমি তোমাকে একটা কথা বলছি, তুমি খুব ভালো আছো, তোমার ধরো 2টো বাচ্চা আছে, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো, তো আরেকজনের সেরকম জিনিস নেই, তার মনে একটা হিংসা জন্মাবে। হিংসা থেকে সে কী করবে, তোমার সাথে খুব ভালোভাবে মিশবে, তোমাকে খাবার দেবে, তোমার সাথে মেশা শুরু করবে, যাতে তোমার ক্লোজ হতে পারে, যাতে তোমার জিনিসগুলো ক্যাপচার করতে পারে। তোমাকে ধরো কিছু খাইয়ে দিল রেগুলার, এই তরকারিটা করেছি খাও, তুমি তো খাবে। তোমার সিগারেট তুমি খাচ্ছ, সেই সিগারেটের বার্ড দিয়েও কিন্তু করা যায়, তুমি যে গ্লাসে জল খাচ্ছ, খাবার খাচ্ছ, সেটা দিয়েও হবে, তোমার পায়ে ধুলো দিয়েও হবে, তোমার জামার একটা সুতো দিয়েও হবে, জামার টুকরো লাগবে না। তো এই জিনিসগুলো আমি বলছি আজকে তোমাকে। আমার মা যেভাবে মারা গেছে, আমার মা খুব মানুষের সাথে মিশতো, ও পুরো ওপেন মাইন্ডেড একদম, ঠিক আছে, তো মিশতো, সবাইকে ভালোবাসতো, সবার বাড়িতে যেত, কথাবার্তা বলতো। তো ওই রকম গিয়ে গল্প করতো, তো গল্প করতে করতে সবাই খেতে দিত, এই তরকারি ওই তরকারি, আমি চোখে দেখেছি, তখন অনেক ছোট আমি, তো তখন জিনিসগুলো বুঝতেন না। তো তারপরে দেখতে 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 আমার মা অসুস্থ হয়ে যায়, আমার মার নিউরোর প্রবলেম আসে, তারপরে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়, অনেক রকম দেখানো হয়, আমার ভাই হয়। তো তারপর থেকে যে ওই যে জিনিসটা হলো ওটা আর কমলো না, আমার সংসারে একটা অশান্তি আমাদের
লেগেই গেল। আলটিমেটলি কী হলো, 38 বছর বয়সে আমার দাদু এটা প্রেডিক্ট করেছিল, অনেক বছর আগে করেছিল। আমার ঠাকুমাকে বলেছিল যে 38 বছর বয়সে আমার মা মারা যাবে। তো তখন আমার ঠাকুমা তো মানে রীতিমতো গালাগালি দিয়েছে যে কী বলছো, এই বলছো, কারণ এই জিনিসগুলো তো কেউ করতে চায় না। তো হলো, তো ওটা আলটিমেটলি হয়েছিল। তো আমি এখন বুঝতে পারি, আমার ধরো বিয়ে হয়েছে, সবাই আমার বউ দেখতে চাই, করতে চাই, আমি খুব দূরে রাখি, আমি রাখি না। কারণ আমার মনে হয় যে মানুষ এখন ভালো না, আগেকার মানুষরাই ভালো ছিল। এখনকার মানুষ এতটা হয়ে গেছে। আজকে আমি যা ধরো করছি, তুমি যা করছো, তুমি তো নিজে খেটে করছো। সেখানে একটা মানুষের যদি হিংসা হয়, সেখানে সেটা তার নিজস্ব একটা ব্যাপার। আর এইগুলো কিন্তু চেনাশোনা লোকেই করে। চেনাশোনা লোকে কেন করে? কারণ তোমার যে জিনিসপত্রগুলো লাগবে তারাই নিতে পারবে। আজকে আমি যদি একটা তোমার পলিটিক্যাল লিডারকে করতে চাই, আমি কি করতে পারবো? অনেক রকম ব্যাপার আছে। আর কেউ এত বোকা না, পলিটিক্যাল লিডাররা যারা মিনিস্টার, কেউ বোকা না যে তারা কোনো প্রোটেকশন দিয়ে রাখেনি। সবাই প্রোটেক্টেড। প্রোটেকশন তো তাদের কাছে আছে, কিছু না কিছু প্রোটেকশন তাদের কাছে আছে। ইভেন তোমার ধরো কেউ রাতোরাত সাকসেস হয়ে গেল, তাদের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। একটা আছে কর্ণপিশাচিনী, কর্ণপিশাচিনীর ব্যাপার তো আছে, ঠিক আছে। সেরকম তোমার অনেক রকম জিন আছে। যখন পেট চালান করা হয় কারোর ওপর, ঠিক আছে, সব সময় তার সাথে একটা পেট থাকবে, কারণ তাকে ওই কাজটা করার জন্যই পাঠানো হয়েছে যে তুই এই কাজটা কর, তাহলে তোর মুক্তি হয়ে যাবে। তো তারপরে তোমার যখন এই জিনিসটা আমি জানতে পারি, প্রপার নক, আমি তোমাকে রিসেন্ট কথা বলছি, খুব জোরে 2-3 দিন হবে, ঠিক আছে, ঘরে ক্লায়েন্ট দেখছি, ক্লায়েন্ট বসে আছে এরম সামনাসামনি, যেরকম আমি আর তুমি বসে আছি, পেছনে একটা দরজা, আমার পেছনে একটা দরজা, আমার পেছনের দরজায় 2বার নক হলো, 2বার নক, এরকম যেরকম দরজায় কেউ করা না এরকম 2বার নক হলো। আমি বললাম, তা যে আমাদের বাড়িতে মহিলা ছিল তাকে বলেছিলাম একটু চা করে দাও। তো দরজা বন্ধ ছিল, এসে চলছিল, তো দরজায় নক হলো। নক হওয়ার পর আমি বললাম যে হয়তো চা দিতে এসছে, ঠিক আছে। আমি বললাম কে? আর যখন উনি আমাকে ডাকে, উনি আমাকে বাবা বলে ডাকে, এমনি কোনো নক করে না, আগে ডাকে তারপরে খোলে। আমি দেখলাম ডাকলো না কেন আমাকে। তো আমি বললাম যে কোথা থেকে আওয়াজ হলো? উনি বলছে যে ওই দরজা থেকেই। কিন্তু আমার পুরো বুঝতে পেরেছি যে যেই দরজায় আওয়াজ হয় সেই দরজায়। আমি দরজাটা খুলে দিয়েছি, দরজাটা খুলে দেখি কেউ নেই, যাকে চা করতে বলেছি সেও নেই, সে চিনি আনতে চলে গেছে, চিনি শেষ হয়ে গেছে। পরে যখন সে এলাম, না আমি তো আসিনি, আমি তো চিনি আনতে গেছিলাম। তো আমি বললাম যে তুমি শুনেছো তো দাদা? বলছে হ্যাঁ আমি শুনেছি। এরকম আরও 2-3 জন এরকম তারা রেগুলার জিনিসটা শোনে, 2বারই নক হয়। এটা এই জন্যই হয় কারণ এটাই ওরা বুঝতে চায় বা বোঝাতে চায় যে এখানে থেকো না, এখান থেকে চলে যাও। আমার ইয়েতেও হবে না, কারণ ও জানে যে আমি এখানে থাকি, আমার বাড়ি, আমি থাকবোই। যারা অন্য নতুন মানুষ আসে তাদেরকে ওরা চায় যে এখানে যাতে কেউ না আসে, ওরা চায় যে বাড়িটা পুরোপুরি অ্যাবান্ডন হোক। আমার বাড়িতে একটা পেট আছে, ওর নাম তুলো, ওকে আমি এনেছিলাম যখন আমি ভাড়া থাকতাম। তো ওইখানে ও একটা ঘরে থাকে, ওকে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, ওখানে এসিতে আমি রাখি না ওকে বেশি। তো ফ্যানটা চালানো থাকে সবসময় যাতে হাওয়াটা লাগে। একদিন আমার ওয়াইফ আছে, আমিও আছি ঘরে, সেদিনকে বসে আছি, সব দরজা খোলা, এরকম বারান্দায় যাওয়া যাচ্ছে, ঘর থেকে বারান্দা। আমার ঠাকুমা ওই ঘরে শুয়ে আছে, ওনার ওখানেও একটা ফ্যান লাগানো আছে, 2টো ফ্যান লাগানো আছে। তো এত জোরে একটা লোহার জিনিস, যেরকম একটা ভারী জিনিস পড়লে যেরকম আওয়াজ হয়, একটা সেরকম একটা আওয়াজ হলো, ঠিক আছে, মানে বিশাল জোরে, ওটার কোনো ধারণা করা যায় না। আমি বললাম যে কী হলো, ফ্যানটা ফেলে দিল, তুলো লাগলো নাকি আমার ঠাকুমা পড়ে গেলো বিছানা থেকে? এরকম আমি মানে অনেক ফেস করেছি, আমার তো আগে ওটাই আসবে। আমি বিশ্বাস করে আমি গেলাম, যেখানকার জিনিস যেরকম ছিল সেরকমই আছে, একটা কিচ্ছু পড়েনি। তাহলে আওয়াজটা কোথা থেকে হলো? একদিন আমার বাবা অফিস থেকে আসেনি, ফেরেনি, দরজাটা বন্ধ ছিল একদম বাইরেরটা, ওখানে 2বার নক হলো, আমি আবার দরজা খুলে দেখলাম কেউ নেই। এই টাইমে দরজা খুলে দেখতে নেই, যেহেতু আমি প্রোটেক্টেড থাকি ওই জন্য আমি খুলে দেখি যে কী আছে ব্যাপারটা। আমি তো মাঝে মাঝে বলিও যে যদি কিছু করার থাকে তো সেটা করো, যদি ক্ষতি করার থাকে করো। আমি জীবনে অনেক ক্ষতি হয়েছে, যার মা নেই, যার লাইফটা এরকম ছোটো থেকে এত কষ্টের, তার আর ক্ষতি হওয়ার কিছু বাকি থাকে না। আমি লাইফের সবথেকে বড় সত্যিটা অনেক আগে দেখে নিয়েছি, যেটা অনেক মানুষ দেখেনি। যখন তুমি একটা মানুষকে পোড়াবে না, যে তোমার খুব কাছের মানুষ, তাকে যখন তুমি মানে মুখে আগুন দেবে, অগ্নি দেবে, তো ওই টাইমটা তুমি বুঝতে পারবে যে লাইফের আসল সত্য এটাই। তো আমি এটাই বলি যে আমার অনেক কিছু আমি জীবনে দেখেছি, আমার কিছু দেখার বাকি নেই, যা করো করো, আমি তো বলছি করো। ওই জন্য আমি যখন এরকম ধরো কোনো ক্লায়েন্ট আসে আমার কাছে, আমি সবসময় বলি যে এই জিনিসগুলো নিয়ে আমি না ইয়ার্কি মারি না, আমি এগুলো রেগুলার ফেস করি। ফাইন্যান্সিয়াল প্রবলেম, মেডিকেল প্রবলেম, অনেক কিছু আমার কাছে। আমি তোমাকে কী বলছি, এক এক সময় অনেক টাকা থাকে, ওই টাকাগুলো কোথা দিয়ে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না। আমার নিজের পেছনেও কোনো টাকা খরচা নেই, একটা টাকা আমি খরচা করতে পারি না, কিন্তু কোথা দিয়ে বেরিয়ে যায় আমি জানি না। আমি সবসময় চেষ্টা করি মানুষকে হেল্প করার, কিন্তু আলটিমেটলি জিনিসটা ওটাই হয়। আজকে তুমি প্রথমে মানে
যাই হোক, তোমার সাথে যেগুলো ঘটেছে, মানে প্রথমের ঘটনাটা আমি বাদ দিয়ে বলছি, ওটা তো তোমার একটা ক্লায়েন্ট ভিজিট বা এরকম টাইপের ছিল। এইগুলো খুবই অদ্ভুত, মানে একটা মানুষের সাথে দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছে আর তুমি সেটা সহ্য করে যাচ্ছ। মানে আমারগুলো বলছো? মানে তোমারগুলো, হ্যাঁ, শেষের পার্টটাই আমি বলছি, যে তুমি সেগুলো সহ্য করে যাচ্ছ আর তুমি সেগুলোকে এখন মেনেও নিয়েছো। মানে আমি মেনে নিইনি, যেহেতু ওখানে জিন আছে। হ্যাঁ, আমি সবকিছু জানি, কিন্তু আমি মুসলিম তন্ত্র তো জানি না। হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি ছাড়ানোর সেই অর্থে চেষ্টা করছো না। ওই জিনিসটা আমি পারবো না। আমি তোমাকে বলছি, দেখো, আমি অনেক চেষ্টা করেছি আনার, একজনকে দুজনকে এরকম, ওরা আসতে দেয় না। কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে, আজকে ব্যাংকে যাবো, আজকে শরীর খারাপ, আজকে এই আছে ওই আছে। যখন এখানে কোনো ধরো এন্টিটি থাকবে একদম শিওর, ওরা না এরকম আটকায়, ওরা আসতে দেয় না। যারা মুক্তি চায় তারাই তোমাকে যেতে দেবে, যারা চায় না তারা যেতে দেবে না। বুঝতে পেরেছি। আমার 3-4 সপ্তাহ এরকম হয়েছে, একদম কনফার্ম যে আসবই, ক্যান্সেল, আসতে পারেনি। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আসার কথা ছিল আমার, তোমার এখানে কালকে আসার কথা ছিল, ওটা ক্যান্সেল হলো, আজকে হলো। কালকে আমার বাড়িতে আসার কথা ছিল, কালকেও আসতে পারলো না। ঠিক আছে, এরকম হচ্ছে। যাই হোক, সাবধানে থেকো। আর আপনাদের অনিরুদ্ধর প্রথম ঘটনাটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, যেহেতু এটি ঘটনার চ্যানেল, তো আমি ঘটনা হিসেবেই জিজ্ঞেস করছি কেমন লাগলো। তারপর তো অনিরুদ্ধ নিজের লাইফের বিভিন্ন বিষয়বস্তু শেয়ার করলো। তো সবসময় আমরা বলি যে যদি এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে নিয়ে থাকেন তাহলে সেই হিসেবে শুনুন, আর যদি আপনাদের মনে হয় এগুলো সত্যি ঘটনা তো সাবধান থাকুন। কারণ মানে অনিরুদ্ধ আজকে অনেক কিছু শেয়ার করলো, তাতে বুঝতেই পারছেন যে সাবধান থাকাটা আজকের জীবনে, আজকের এই পরিস্থিতিতে খুবই দরকার। কারণ আপনার নিজের কাছের মানুষটাই কোন সময় আপনার শত্রু হয়ে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। তো আর একটা বিষয় আমি সবসময় বলি, যেটা যে এবার ঘটনার দিকে আসি, যে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনাদের শোনা ঘটনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আর সাবস্ক্রাইব করে দিন হরর মাইন্ডসে। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। আজকের মতো আসছি। থ্যাংক ইউ অনিরুদ্ধ, থ্যাংক ইউ।